আপনার এই বক্তব্য যদি আনকাট যায় আপনার সমস্যা হবে না? না হলে আমি তো কোনো ভয় পাই না, তো হলে হতেই পারে। তার বিয়ে হয়েছে তো কী হয়েছে, সে আমাকে ডাকছে, সে যে কী ছিল আমি জানি না। সে ডাকা মানে আমার মানে জীবনে মনে হতো যে ও মাই গড, আমি মনে হয় মানে স্বর্গে চলে আসছি বা আমি স্বর্গ থেকে ডাক পাইছি কোনো। বললাম তখন আমাকে বললো যে মিডিয়াতে এরকম অনেক আকর্ষণ আছে, এখানেও কাজ আছে, গিগ আছে। কি আসলেই আছে মিডিয়াতে? অবশ্যই আছে। আই এম দ্য উইটনেস। জানি না এপিসোডটা কখন যাবে, এটা আমি বেঁচে থাকবো কি মরে যাবো জানি না। মাই গুডনেস, ভূমিকম্প যে কোন লেভেলে হবে এটা যদি আনকাট আমি প্রচার করি, আর আমার এডিট করার পরে এটা আরও 5 জনকে দেখাইতে হবে ক্লোজ ডোরে। মাই গুডনেস, আনবিলিভেবল। আর এপিসোড যদি প্রচারিত হয়, আমাকে যদি কেউ মেরে ফেলে অবাক হওয়ার কিছু নাই। আর আমি যদি মরেও যাই, কেউ যদি আমাকে মেরেও ফেলে আমার পিছুটা আর নাই। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফের একটি এপিসোডে। আজকে যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আমরা আজকে রিমু আপাকে পেয়েছি। আপনার ডাক নাম কি রিমু? রিমু রোজা খন্দকার। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু ডাক কি সবার নাম জি, সবাই রিমুই বলে। সো আপা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানের কিছু ট্র্যাডিশনাল নিয়ম আছে, লাইক আপনার এইজটা যদি আপনি একটু বলতেন। আমার বয়স 42 রাইট নাও, running, 42। yes, ওকে, জন্ম জেলা? ঢাকাতে। ঢাকাতেই জন্মগ্রহণ করেছেন। জি শুরু করেন, আপনি যেখান থেকে বলতে ইচ্ছা করে যেভাবে বলতে। তো আমি যখন জন্মগ্রহণ করেছি তো খুবই, আমার মা ছিলেন একজন অভিনেত্রী এবং তখনকার দিনের খুব সুপারহিট নায়িকা। বাংলাদেশে তখনও কারো নাম দিয়ে সিনেমা হয় নাই। তা আমার আম্মু হচ্ছেন প্রথম নায়িকা বা নায়ক বা অভিনেতা বা অভিনেত্রী যার নাম দিয়ে সিনেমা হয়েছিল, টাইটেল প্রিন্সেস টিনা খান। প্রিন্সেস টিনা খান আপনার মা? জি। তো আমার যতটুকু মনে আছে যে আমার আম্মু আমাকে নিয়ে প্রচুর শপিং করতে গেছে। বলে আমি একদিন থাকবো না, তো হচ্ছে তোমার কী কী খেতে ইচ্ছা করতেছে বলো। তা আমি খুব চকলেটের পাগল ছিলাম, খুব চকলেট, আইসক্রিম। যদিও আমার ভয়েস হাস্কিটা ঠান্ডার জন্য না, বাই বর্ন এটা, আমরা দর্শকরা জানে সেটা। হ্যাঁ সেটাই। হ্যাঁ তো হচ্ছে তো ওই আমি যেটা স্পল যেরকম বলা যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। আমার আব্বা ছিলেন আর্মিতে, সেনাবাহিনীতে ছিলেন। ওকে। তো তো আমরা খুব ঘুরছে আমাকে নিয়ে, ঘুরছি ফিরছি, নতুন ড্রেস কিনে দিচ্ছে। আমি খুব চাউমিন খেতে পছন্দ করি, সে নিজে হাতে রান্না করে রেখে গেছে যে আমি আজকে যাব, কালকে সারাদিন থাকবো, থেকে পরশুদিন সকালে ব্যাক করবো, এরকম এক রাতের জন্য। তো আমি ঘুমাই গেছি অ্যাজ ইউজুয়াল। সকালবেলা আম্মু যখন ঘুম থেকে উঠছে, আস্তে আস্তে আমি শব্দ পাচ্ছি, কপালে একটা চুমু দিয়ে গেছে। তা আমি আম্মুর হাত টেনে ধরছি যে আম্মু তুমি আমাকে নিয়ে চলো। তা আম্মু বলতেছে যে মা এখানে যাচ্ছি, আমরা 4 জন যাচ্ছি। মোর্শেদুল ইসলাম আঙ্কেল, যিনি একজন নির্মাতা, উনি, ওনার ওয়াইফ ছিলেন মুন্নি আন্টি, আলমগীর আঙ্কেল, আম্মু। তো বলছে আমি আজকে যাব, কালকে চলে আসবো, তুমি দেখো। এই চলে গেছে। আমি সারাদিন খেলছি, আমার নানু ছিল বাসায়, মামারা ছিল, কাজের লোকরা ছিল। তো আমার যার মন চেয়েছে আমি ইচ্ছা মতো চকলেট খাইছি, স্পয়েল করছি। আর আম্মু যেদিন বাসা থাকে, আম্মুর বাথরুমটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মজার জায়গা, বিকজ ওখানে আছে শ্যাম্পু, সাবান, মনে করেন শাওয়ার জেল, বাথটব, পানির মতো ইচ্ছা মতো চুপায়, মানে পানির মধ্যে বাচ্চারা ফেনা করে ফেলা না সাবান দিয়ে, ওইটা করা। আমি 3-4 ঘন্টা আমি গোসলই করছি। আমাদের কাজের লোক, আমার নানি বা আমার মামারা কেউ টেনে বা উঠাতে পারে না। আজকে আম্মু যেহেতু বাসায় নেই, আমরা আজকে খুব পিকনিক মুডে ছিলাম। আমি খুব, আপনি একাই সন্তান? আমার আম্মুর একাই ছিলাম। ওকে জি। তারপর আমার আব্বা তো দেশের বাইরে চলে গিয়েছিলেন, আর্মিতে ছিলেন। উনি হচ্ছে ট্রেনিংয়ে পাঠিয়েছে বা নাকি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পাঠিয়েছিল নাকি, উনি সৌদি আরব গিয়েছিলেন। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে আমার যে আম্মু তো চলে আসার কথা, সকাল 10টা বাজে। তো একটা টাইমে যেয়ে না কলিং বেল বাজছে। আমি বলছি ঠিক আমার আম্মু আসছে। তো আমি যে দরজা খুলতেছি না, আমি রেগে গেলে আম্মুকে বলতাম কি মাংকি, মাম্মি, মা, আম্মু, মাংকি। তো মাংকি, তোমার আজকে পানিশমেন্ট, তোমাকে ঢুকতে দেবো না বাসায়, তুমি বাইরেই থাকো। তো অনেকক্ষণ দরজা পাশে থেকে তো সেটা কেউ শুনছে না, কারণ কাঠের দরজা তো শোনা যাচ্ছে না। তো অনেকক্ষণ দরজা নাড়ছে। পরে একটা টাইমে যে আমার মামা এসে খুলে দিল। আমার নানিও তখন ছিলেন। তো বললো যেরকম টিনা আপার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের ফোন আসছে, গতকাল রাতেই হয়েছে, তো ঢাকায় ওনার বডি আনা হচ্ছে। তা আমি একটু কিছু তো শুনি না। আমি যখন দেখছি যে আম্মু নাই, তা আমি রাগ করে আবার রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিছি। আমি আর শুনি নাই যে কি বলছে। ইনফরমেশন ওইটাই ছিল যে ফোন আসছে, একজন ফোন করেছিলেন যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা ছিলেন আখতারুজ্জামান, প্রখ্যাত পরিচালক, সাংবাদিক। আমার মামা ফোন করেছিলেন।
তো আমার বাই দ্য ওয়ে আমার আম্মুর কোনো বড় ভাই ছিলেন না, আখতারুজ্জামান ছিলেন আমার মার বড় ভাই, গার্ডিয়ান এরকম। তো কতক্ষণ পরে আখতারুজ্জামান মামা আসছেন, এসে আমাকে নিয়ে যাচ্ছে, চলো যাই। আমরা কোথায় যাব মামা? মামাকে আমি আগে থেকে চিনতাম, আমাদের মানে ফ্যামিলি যেহেতু, আমার মা নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো, ডাকতো। সাংবাদিক থেকে আমার আম্মুই কিন্তু ওনাকে পরিচালক বানিয়েছে। প্রিন্সেস রাখান কিন্তু উনিই পরিচালনা করেছিলেন। আমি কোথায় যাবো? এফডিসি যাব। তো ওখানে গেছি, যে দেখি যে এরকম অনেক লোক, 2টা লাশ নিয়ে আসা হয়েছে। মানে 20 তারিখে সন্ধ্যার সময় ট্রাকটা ধাক্কা দিয়েছে, গাড়ি পানিতে পড়ে গেছে। তো উঠাতে উঠাতে 21 তারিখ হয়ে গেছে যখন লাশটা নিয়ে আসছে ঢাকাতে এফডিসিতে। তো 21 তারিখে আমার মামা নিতে আসছে আমাকে, যে আমি আম্মুর কাছে যাব। বলে হ্যাঁ চলো। আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, আম্মু ড্রেস কিনে দিয়ে গেছে। বলে কি হ্যাঁ তুমি পড়ো। আমি তো আর জানি না যে সেদিন যে আমার আমি কি দেখবো। তো ওখানে আম্মুর সব কলিগ থেকে আরম্ভ করে, সুচরিতা আন্টি থেকে আরম্ভ করে, শাবানা আন্টি থেকে আরম্ভ করে, ওয়াসিম আঙ্কেল, রাজ্জাক আঙ্কেল, সবাই এরকম আসছে। তো এরকম 2টা লাশ, আমি তখনও বুঝতেছি না যে কি হচ্ছে। তো নিপা মোনালিসা আন্টি একজন ছিল অভিনেত্রী, উনি আমাকে এসে আমাকে জড়ায় ধরে কাঁদতেছে। তা আমি না তখনও বুঝতেছি না যে কি হচ্ছে, খুব কাঁদতেছে। চলো তোমার আম্মুকে দেখাই। আমরা আম্মু কি হয়েছে? যে আম্মু নাই। আম্মু নাই, আম্মু মুখটা স্মাইলি ছিল। আর হচ্ছে যেহেতু ট্রাকটা ধাক্কা দিয়েছে, গাড়িটা পানিতে পড়ে গেছে, আম্মু আর আলমগীর আঙ্কেল সামনে ছিলেন, পিছনে ছিলেন মোর্শেদ আঙ্কেল আর ওনার ওয়াইফ মনির আন্টি। তো ওনারা, আঙ্কেল হচ্ছে ফেরি টিকিট কাটতে গিয়েছিলেন, সেই জন্য উনি বেঁচে গেছেন। আর মনি আন্টি বেঁচে গেছেন হচ্ছে ওনার চুল অনেক বড় ছিল, পিছনে গ্লাসটা ছিল ভাঙা, উনি ভেসে কোনো রকম উঠতে পেরেছিল, কেউ একজন নেমে ওনার চুল ধরে টানতে পেরেছিল। ওহো, তার মানে গাড়িটা ফেরির উপরে ছিল? না না, ফেরিতে উঠবে তার আগে ওঠা অবস্থায় ছিল, পিছন থেকে ট্রাকটা এসে ধাক্কা দিয়েছে। কিন্তু ওই পানি থেকে আর বের হতে পারেনি। না, তখন হচ্ছে শীতের দিন, জানুয়ারি মাস, আপনি বোঝেনই তো যে 1989 সালে শীত মানে প্রচুর শীত। আম্মুর একটা শাড়ি পেয়েছিলাম, একটা ইয়েলো কালারের শাড়ি পরা, পায়ে মোজা, হাতে মোজা, তারপর হচ্ছে স্কার্ফ পরা, কার্ডিগান পরা, ওর উপরে শাল, প্রচুর ঠান্ডা। তার মধ্যে আম্মু একটা বই পড়ছিল, দিবেন্তু পালিতর ঢেউ একটা বই পড়ছিল। তো আমি পরে মনির আন্টিকে বলেছি যে আন্টি আমাকে একটু কাহিনিটা বলবেন, যে সেদিন কী হয়েছিল, আপনি তো জানেন সব কিছু। তো আম্মু বলছিল লাস্ট মোমেন্টে যে ইনশাআল্লাহ সান পড়ে যাচ্ছে, আমার বইটা তো শেষ হচ্ছে না। তো বইটার নামও ছিল ঢেউ, আমার কাছে বইটা আছে, ঢেউ ছিল বইটার নাম। তো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তারপর আমার আব্বা তার 15 দিন পরে আসছেন, আসার পরে এদিকে আবার গন্ডগোল শুরু হয়ে গেল। কিরকম গন্ডগোল? যে আমাকে কে রাখবে এইটা নিয়ে। আব্বু দেশের বাইরে, আমার দাদিয়া থাকে নবাবগঞ্জে, দোহার নবাবগঞ্জ, যেটা কিনা ঢাকা এখন এক আসন, যেটা একসাথে হয়ে গেছে। তো হচ্ছে আমি কোথায় থাকবো, কি করব, যেহেতু আমার আম্মা মারা গেছে। 2 মাস পরে আখতারুজ্জামান মামা, যে কিনা সাংবাদিক ছিলেন, পরিচালক, ওনার কাছে আমাকে নিয়ে গেছেন। যে ঠিক আছে, আমার আব্বুকে বলছেন যে ঠিক আছে আপনি আসেন, ততদিন ও আমার কাছে থাকুক। আমার নানু মামারা সবাই চুয়াডাঙ্গা চলে গেছেন, নানির বাড়ি। আমার দাদিরা বা ফুপুরা যারা আসছিলেন সবাই যার যার মতো নবাবগঞ্জ চলে গেছেন। তো আমি এরকম মামার বাসায় ছিলাম। মানে আপনাকে রাখার মতো কেউ নাই? না। ওকে। তারপরে হচ্ছে এদিকে আমি কোথায় ভর্তি হব, কি করব। আমার আম্মুর খুব ইচ্ছা ছিল আমাকে ভারতীয় শিরোমসে দিবে। তো আমার আম্মু মারা যাওয়ার কিছুদিন আগে ভারতীয় শিরোমস ঘুরেও আসছেন। এর আগে দার্জিলিংয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। শাবান আন্টির মেয়ে পড়তেন, সুচরিতা আন্টির বাচ্চারাও পড়েছিলেন মনে হয়। তো দার্জিলিংয়ে আমার আম্মু যেয়ে দেখে আসছে যে কেমন পরিবেশ, কী সে। পরে আম্মুর মনে হলো কি দার্জিলিং তো যখন তখন যেতে পারবো না, ভারতীয় শিরোমস বাংলাদেশের মধ্যেই আছে, এবং কোনো মানে দার্জিলিংয়ের যে বোর্ডিংটা ওইটার চেয়ে কোনো মানে খারাপ না এটা। তো এখানে দিলে আমি যখন ইচ্ছে তখন যেতে পারবো দেখতে। তো আমার আম্মু ঘুরে আসছিলেন। এদিকে আবার পতনের আন্দোলন শুরু হয়ে গেছেন, গণ অভ্যুত্থান, কি হবে কি না হবে। আমার আব্বু আবার খুবই কাছের ছিলেন, জাতীয় পার্টি করতেন, খুবই কাছের ছিলেন। ওকে, একটু কফিটা খেয়ে নিই। জি জি প্লিজ, টেক ইওর টাইম। তো যখন পতন হলো, স্বাভাবিক আমার আব্বুরা যারা কাছের ছিলেন ওনারা সবাইকে স্যাক করে দেওয়া হয়েছে। ওকে। এর 2 দিন পরে মামা আমাকে নারায়ণগঞ্জ নিয়ে গেলেন। তো আমাদের যে মিসেস জয়াপতি ছিলেন, হোয়াটস ইওর ফাদার রোল? তুমি কোথায়? ফাদার রোল দেশের বাইরে, এর মধ্যে গন্ডগোল, এর মধ্যে আমার দাদি খুব প্যারা দিচ্ছে বিয়ে দেওয়ার জন্য। মানে আপনার সাথে আপনার বাবার কমিউনিকেশন কি? আমার কম্বিনেশন আমি কিছু জানি না। মানে বাবা আপনার সাথে যোগাযোগ করছে না? যোগাযোগ করছে না, সামহাও আবার করছে মামার সাথে, আমার সাথে দেখা খুব কম হচ্ছে।
কেন হবে এদিকে সে এরকম? হচ্ছে একটাই মাত্র মেয়ে আপনি? হ্যাঁ না, উনি বেঁচে আছেন? না মানে 2021-এ করোনাতে মারা গেছে। আপনার মনে হয় না জায়গাটা একটা বড় একটা মিসিং, মানে জি কেন জি এরকম এটা হবে? মিসিং হচ্ছে। আর বাবার রোলটা অনেকেই ভাববে যে কেন সে এরকম। রাইট। এটা আমি এটার উত্তর নিজেও আছে বলবো। আপনার কাছে? আমার কোনো উত্তর নেই, এই জন্য যে আমার বাবা হচ্ছে তার মার জন্য পাগল। তার মা তাকে যা বলতে সে সব সন্তানই হওয়া উচিত, ঠিক আছে, ইটস কিন্তু ওকে, বাট আমার তো একটা বেবি আছে। হ্যাঁ আর আপনার মায়ের দিককার ফ্যামিলির কেউ? আমার মায়ের দিকের ফ্যামিলি, আমি তো বললাম যে এখন যদি আমি বলি যে খুবই সত্যি কথা যেটা বলা হবে যে দে অল আর না, এবং খুব আমার মামারাও নানির যা এবং আমার দাদা ছিলেন না, আমার দাদাকে আমি দেখিনি। তো আমার ফুপুরা, যখন আপনি দেখবেন যে আপনার বাবা আপনাকে ভালো মতো নিচ্ছে না বা একটু কেমন জানি করছে, তখন খাচ্ছে পুরো না খাচ্ছে না, ফ্যামিলি ওরকম হয়ে তখন যায়। পুরো ফ্যামিলি কিন্তু এরকম হয়ে যাবে। তারপরে আমি ভারতীয় শিরোমসে ভর্তি হলাম, বড় ক্লাসে উঠলাম। তারপর হচ্ছে ওই রুলসের মধ্যে চলে গেলাম, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, নিট অ্যান্ড ক্লিন। আমার সব কাজ নিজের করা। প্রত্যেক মাসের হয় লাস্ট শুক্রবার গার্জিয়ানরা আসতো, তো আমার সেবার কেউ আসে নাই। আমি এত কাঁদছি। তখন আমাদের টিচার ছিলেন অপর্ণা চক্রবর্তী, উনি আমাকে বেশিরভাগ গাইড করতো, ড্রেস এমনি করে পড়া, এটা করা কেমনে করে কী করতে হয়, হোমসের যে রুলসগুলো। তো একদিন উনি আমাকে ডেকে বলতেছে যে তুই কাঁদছিস কেন, তোকে বুঝতে হবে যে তোর পৃথিবীতে কেউ নেই, এ তোর বাবা থেকেও নেই, তোর চাচারা ফুপুরা বা দাদিরা বা তোর নানি মামারা কেউ তোর খোঁজ নিতে আসে না, তুই কাঁদবি কার জন্য কাঁদবি বল? তুই মনে কর তুই একা, তোর কেউ নাই, তোর মামা কখনো আসলে আসবে, না আসলে না আসবে, এভাবে চলবি। আমার বাবা ততদিনে বিয়ে করে ফেলছেন। আমার স্টেপ মার রুলসই বলেছিলেন, পরে জানছি কন্ডিশন ছিল যে তার আগের ঘরের মেয়ে আসতে পারবে না আমাদের সংসারে। এবং তারপর তার ছেলে হয়েছে। আমার দাদি তো আরও বেশি খুশি। এখন আমি রিমু থাকলেই কি না থাকলেই তাতে কিছু যায় আসে না। এদিকে আমার দাদার বাড়িতে আমার মা বিশাল বাগান বাড়ি, পুকুর কিনছিল, ওগুলোও নাই। এদিকে আমার নানা ছিলেন ম্যাজিস্ট্রেট, সরকারি ম্যাজিস্ট্রেট, সে পাকিস্তান পিরিয়ডে অনেক বড় জায়গা পাইছিলেন, ওখানে আমার মা বাড়ি করছিলেন চুয়াডাঙ্গায়, ওগুলোও আমার কিচ্ছু আমি জানি না। সে আমার মামার নানিরা সবাই মজ মাস্তি করতেছে। এদিকে যে আমার লাইফ কি যাচ্ছে, যে আমার আমি ভারতীয় সিনেমাসে যাওয়ার পরে আমি প্রথম ঈদ হবে, আমি ঈদে যাব। আমাদের যে মিসেস সাত্তার যে টিচার ছিলেন, উনি আমাকে ডাকছে যে কালকে তো সবাই চলে যাবে, সবার গার্ডিয়ান আসবে, ঈদের ছুটিতে চলে যাবে। ওনার অফিস রুমে ডাকছে, আমি গেছি। একটা লাল স্কার্ট আমাকে ধরাই দিছে, স্টপস অ্যান্ড স্কার্ট, এটা তুই ঈদে পরবি। আমি বলছি যে সত্যি এটা আমি পরবো, এটা আমার? বলে কি হ্যাঁ। আমি কি মামা তো কিনে দেবে, আব্বু কিনে দিবে। বলে কি যে সে দিবে কি না দিবে তা জানি না, এটা আমার তরফ থেকে। সে বলছে সত্যি আমার কোনো ড্রেস ছিল না, আমার টিচারের ড্রেসটা আমি পরেছিলাম। তো এইটা হচ্ছে কাহিনী। তারপর এই তো ভারতেশ্বরী হোমস। তারপরও ভারতেশ্বরী হোমসে ম্যাট্রিক করলাম। ম্যাট্রিক করার পরে 3 মাস ছুটিতে আমি প্রথম আমার দাদার বাড়ি গেছি। এর মধ্যে আমার এই যে ভারতেশ্বরী হোমসের যে জার্নিটা 90 থেকে 96, তো খুব বেশি আমি 2বার দাদার বাড়িতে গেছি। তাও আব্বু যখন আসছিল আমাকে দেখতে, আমি জোর করে গেছি। যতবারে গেছি আমার স্টেপ মা আমাকে দেখে বাসায় থাকে নাই, আমার আব্বু জোর করে আমাকে কাউকে না কাউকে দিয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে মামার বাসায়। তো আমি 1996 সালে আমি ম্যাট্রিক পরীক্ষার পরে আমি প্রথম 3 মাস ছুটি, তো 3 মাসে আমি গেলাম। আমি একা চলে গেছি লঞ্চে করে, মামাকে না বলে। তো যাওয়ার পরে আমি ভাইয়া ভারতীয় হোমস থেকে আসতাম, ছেলে টিচাররা ছাড়া ওখানে ছেলে দেখতাম না। ছেলে দেখতাম কখন, তা হচ্ছে যখন আমরা 16 ডিসেম্বর বা 26শে মার্চে ঢাকা স্টেডিয়ামে আসতাম, তখন ছেলে দেখতাম। ছেলে কাকে বলে দেখতাম, ছেলেরা আমাদের দেখার জন্য পাগল হয়ে থাকে, বিকজ আমরা মিনি স্কার্ট পরতাম, শার্ট পরতাম, টাইট, আমাদের ড্রেসই ছিল ওরকম। তো এগুলো দেখার জন্য কিন্তু সবাই পাগল থাকতো, ভারতীয় সিনেমা কখন আসবে। আমরা যখন নামতাম যে এখন ভারতীয় সিনেমা আসবে, সবাই এত চেয়ার হইতো, এত মানে কথা হতো। তো আমি ছেলে কাকে বলে আমি দেখি নাই। তো 1996 সালে যখন আমি গেলাম 3 মাসের বেড়াতে গেলাম, তো প্রথমে গেছি, যাওয়ার পরে আমার কাজিনের সাথে দেখা হলো। তো এদিকে আমার স্টেপ আমাকে রাখবে না, আমার দাদি কিছু বলতে পারে না। তখন আমার চাচাতো ভাই এবার যে ঢাকা থেকে এবার যে নমিনেশন পেলো,
সে আমার স্টেপ মাকে ম্যানেজ করছে, চাচিও তো আসছে, থাকুক না কিছুদিন, ঘুরে যাক। তো জীবনের প্রথম প্রেমে পড়া। ও মাই গড। ঠিক ঠান্ডা হয়ে গেছে। টেক ইউর টাইম। আমি আগে জানতাম যে ঘামটা মুছে নি, হ্যাঁ যাই। শিওর। তো হোমসে থাকা গেলে আমি হুমায়ুন আহমেদের বই পড়ছি অনেক। 3 গোয়েন্দা আমার খুব ফেভারিট ছিল। কেউ না কেউ কারো গার্ডিয়ান আসলে প্যারেন্টস যাতে আসতো, তখন হুমায়ুন আহমেদের কি বেরোছে দিয়ে যেত, 3 গোয়েন্দা দিয়ে যেত, কোনটা বেরোইছে ওখান থেকে নিয়ে নিয়ে চুরি করে পড়তাম। আমিও একটা বই ধরলে শেষ না করে থাকতাম না, শেষ করতে হবে আমার। তো ওই হুমায়ুন আহমেদ পড়ে পড়ে প্রেম জাগা। তো প্রথম আমার এক কাজিনের প্রেমে আমি পড়ছি, সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো এরকম এদিকে ম্যাট্রিক রেজাল্ট হলো, আমার আবার ভারতীয় সেরকম যাওয়ার টাইম আসলো, কিন্তু আমি আর ভারতীয় সেরকম যাইনি। ওকে, কেন? প্রেমের টানে। ওখানে গেলে আবার 2 বছর আটকে থাকতে হবে, যদি আবার ফেল করি তার মধ্যে 3-4 বছর আসতে পারবো না। এখন যদি আমি এখন এখান থেকে আমি চলে যাই আমার দাদার বাড়িতে, আমাকে আর কেউ আবার নতুন করে আমাকে কেউ রাখবে না। এখন তো মোটামুটি আমি সেটেল হয়ে গেছি, এরকম লাগছিল প্রেমে পড়ে, যে মনে হয়েছে যে এই লোকটা আর কেউ না থাকুক, এই লোকটা তো আমার জন্য আছে। তো তারপরে মামা আমাকে জোর করে ভারতীয় সেরকম নিয়ে গেছে, ভর্তি করাইছে। কিন্তু আমার পড়ায় মন বসে নাই, আমি আবার চলে আসছি। তখন আমাকে ট্রান্সফার সার্টিফিকেট যেটা করতে হয়, টিসি দিতে হয় বা ভর্তি হতে হয়। তো ওই যার প্রেমে আমি পড়ছিলাম, তো সে আমাকে সব ম্যানেজ করে দিছে। ওকে। তো ঢাকা লালমাটিয়াতে ভর্তি হয়েছে, তারপরে লালমাটি মহিলা কলেজ। থাকতেন কার কাছে? গার্লস হোস্টেল। জি। এবং আমরা প্রেমও করতাম, পড়তাম এই। তারপর একটা টাইমে যখন আমি বললাম যে এরকম বিয়ে শাদী বা এটা ওইটা, 8 বছর হয়ে গেছে আমাদের প্রেমের, 8 বছর হয়ে গেছে। আমি যখন তাকে বারবারই বলি যে বিয়ে শাদী করবো না, আমরা এরকমই থাকবো, আর কতদিন আমি হোস্টেলে থাকবো বা এরকম কী করব। তারপরে টাকা লাগতো, সে আমাকে দিত টাকা। আমার দাদিরা বা অনেকে আমাকে না করছে যে ফ্যামিলির মধ্যে প্রেম করো না, এটা ঠিক না। আর ওদের যে ফ্যামিলি, যাদের সাথে তার যে প্রেমে আমি পড়ছিলাম, তারা একটু অন্য টাইপের, খুবই গোড়া। আমার আম্মুকে প্রথমে মেনে নেয় নাই, অভিনেত্রী ছিল। আর তার মেয়েকে যে মেনে নিবে এটা তো কোনো কখনো অ্যাবসার্ড। পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাবে, ওরা কখনো এরকম করবে না। তো আমাকে সবাই না করছে, যে না করতো তার মনে হতো যে সে তো আমার ভালো চায় না। কেউ আমার ভালো চায় না। মামা আমাকে বুঝাচ্ছে আমি মামার ভালো চাই না, মামা আপনার বাসায় আমি থাকবো না। আমি খুব এত মানে আল্লাহ বলে না যে সব কিছু একদম শোয়ে রয়ে করতে হয়। আপনি মানে অন্ধ হয়ে গিয়েছিলেন আর কি, যেটাকে অন্ধ যাকে বলে, তার সাথে আমার এতদিনে জীবনের আই গট ফ্রম হিম। তো আমার তখন আরো বেশি মনে হয়েছে যে এই লোকটা আমার সাথে চিট করবে না, যেহেতু তার সাথে আমার হয়েছে, এই লোকটা আর যাই হোক চিট করবে না। সে আমাকে নিজে দায়িত্ব নিচ্ছে, লালমাটিয়া মহিলা হোস্টেল থাকতাম, সব টাকা সে দিত। প্রত্যেক মাসে 2বার করে 3বার করে দেখা হতো। যখন যেখানে সে যদি বলতো এখন দিন, রাত্রে আমি দিনই বলতাম, দিন রে বলতো, যখন রাত যে সে যা বলতো আমি তাই একদম। তো যখন বলি তখন বলে যে ফ্যামিলিতে আমি বলি আসলে সবাই বলে যে না টিনার মেয়ে, তো টিনাকে তো আমার ফ্যামিলির কেউ পছন্দ করতো না, তোমার দাদার ফ্যামিলি পছন্দ করতো বা তোমার চাচারা পছন্দ করতো, ফুপুরা পছন্দ করতো, অন্য কাজিনরা পছন্দ করতো, আমাদের ফ্যামিলি না। তখন কিন্তু আমি মিডিয়াতে আসি নাই, নর্মাল একটা মেয়ে, মানে টিনার মেয়ে আমি, টিনা আমার মা। এটা কি কোনো এক্সকিউজ হতে পারে যে কারো যে মেনে নিবে না ফ্যামিলিতে? কোনো এক্সকিউজই হতে পারে না। ইডেনে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে। ওকে, তারপর আমি এত ডিপ্রেশনে চলে গেছি, আমার না তখন একটা হরমোনাল ডিসঅর্ডার তো হয়। আমি এখানে সরি ফর দ্য ইন্টারাপ্ট, কারণ গল্পটার বাঁক তো অনেক দূর চলে যাবে সামনে। আমি শুধু চিন্তা করছি, ধরুন ওনার মা যদি বেঁচে থাকতো বা ওনার বাবার গাইডেন্সটা যদি ওনার উপরে থাকতো, তাহলে কি ওনার জীবনে এত বড় ডিজাস্টারগুলো এত ইজিলি আসতে পারতো? দ্যাটস আ বিগ কোশ্চেন। যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন, একটা টিনেজের বয়সে কিন্তু একটা মেয়ে বা একটা ছেলেরা অনেক বেশি পরিমাণে এই জিনিসগুলোতে অনেক ডিপলি মোটিভেটেড থাকে। কাউকে ভালো লাগলে তার সেই পৃথিবী হয়ে যায়, তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারে না। এবং এগুলো আপনারা যদি একটু স্টাডি করেন দেখবেন যে সাইকোলজিক্যালি এগুলা সায়েন্টিফিক। বিশেষ করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে তো খুবই সায়েন্টিফিক। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, হ্যাঁ। তো
এই জায়গাটা থেকে আসলে কত দূর যাবে, কত দূর স্টেপ নিবে, সেখানে সীমানা নির্ধারণ করার যে ব্যাপারটা, এটা তো ও বুঝতে পারছে না। আমি বুঝতে পারছি না, আমাকে আমার বাবাও অনেক সময় না করেছে, আমার দাদি না করেছে, আমার না, এই না cousin রা করার বিষয়টা করেছে। আমি বলি, আপনার বাবার জায়গা থেকে আমি বলি, উইথ ডিউ রেসপেক্ট, আপনার বাবার নাটা আপনি শুনলে না শুনলেই বাকি। আমার কিছু যায় আসে না। এক্স্যাক্টলি, কারণ বাবা যে আমার লাইফে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, সেটা কিন্তু ওনার গল্পে আসছে না, না। আসে নাই। মা তো মিসিং, মা নাই। আর বাকি থাকে যারা, ওনারা ততদিনে উনি বুঝিয়ে গিয়েছেন না আমার ব্লাড রিলেটেড কেউ আমার উপর অতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে না, সুতরাং আমার ডিসিশন আমিই নিব। এবং আমার ডিসিশন আমি নেওয়ার ক্ষেত্রে যে এত বড় একটা ভুল ডিসিশন নিচ্ছি, সেটা ওই বয়সে মনে হচ্ছে না। এটা একটা ফ্যাক্ট। জি, তারপরে একটা টাইমে আমি খুব অসুস্থ হয়ে গেলাম, বিকজ হরমোনাল ডিসঅর্ডার হয়, অনেক রকম সময় হয়, বা এরকম একটা 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 ধকল গেছে, এটা একটা হয়। পরে বলে কি আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, ফ্যামিলি থেকে মানছে না। তারপর অনেক দিন সে আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, প্রায় 8-9 মাস। আমি জানি না, আমার খাওয়া দাওয়া লেখাপড়া সব কিছুই বন্ধ, মানে ওই সময়টাতে খরচও দিত না কিছুই না। তারপর একটা টাইমে শুনলাম যে ও বিয়ে করে ফেলছে, হুট করে, ফ্যামিলি থেকে ওকে বিয়ে দিয়ে দিচ্ছে ওকে। হুট করেই। আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা কোনো যোগাযোগ করেনি ওই সময়টা? আমার আব্বা বলছে যে তুমি গেছিলা কেন, না করছে না তোমাকে সবাই? তো হচ্ছে যখন আমি বললাম যে আমার আব্বাকে বললাম যে আব্বু ওরা এরকম করছে, এরকম এই সেই, বলে কি যে হ্যাঁ এটা তো করবেই, তোমাকে তো সবাই না করছিল, তুমি শোনো না, কারণ না। তো ভাবছিলাম যে পৃথিবী মানে ওই একা পৃথিবী তোমার, আমরা তো কেউ না। এই গল্পটা বিশেষ করে টিনেজের বাচ্চা যারা আছেন, মেয়েরা যারা আছেন, ছেলেরা যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবং ভুল আসলে অন্যের ভুল থেকে যদি শেখা যায়, তাহলে ওই ভুলটা নিজের জীবনে না করাটাই বেটার। সে বিয়ে শাদী করার পরে কিছুদিন পরে এসে সে আমাকে নক করেছে, সে আমাকে দেখা করতে চায়। তারপরে আমি যাব কি যাব না আমি জানি না, আমি তো তার বিয়ে হয়েছে তো কী হয়েছে, সে আমাকে ডাকছে। ও এক ধরনের হিপনোটাইজ ছিল, মানে সে যে কী ছিল আমি জানি না। সে ডাকা মানে আমার মানে জীবনে মনে হতো যে ও মাই গড, আমি মনে হয় মানে স্বর্গে চলে আসছি, বা আমি স্বর্গ থেকে ডাক পাইছি কোনো। প্রেম এরকমই হয়, যদি কথাটা একদম চরম পর্যায়ের ভুল। কারণ যে প্রেমের রেসপেক্ট থাকে না, সবসময় ইলিউশনিস্টিক ব্যাপার থাকে, সেই প্রেম ডেঞ্জারাস। ইলিউশনে ছিল, সে যে ডাকতো আমাকে, মনে হতো যে সে যদি আমাকে বলতো জায়গা তো বিষ খাও, আমি মনে বেশি খাইতাম। এবং সে আমাকে বলছে যে তুমি লেখাপড়া করতে চাও? তো আমি বললাম যে হ্যাঁ, আমার লেখাপড়া করাটা আমি ছাড়তে চাইনি। তো তার আমি তার সাথে আমি টাইম স্পেন্ড করবো, সব ধরনের কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এটা এক ধরনের আমার ইয়ে ছিল, যে আমার লেখাপড়ার প্রতি একটা লোভ ছিল, যে তার সাথে থাকলে মনে হয় আমি লেখাপড়াটা করতে পারবো। সে আমাকে যে টাকাটা দিচ্ছে, সে শুধুমাত্র আমাকে ভালোবেসে দিচ্ছে না, আমার লেখাপড়ার খরচটা দিচ্ছে। আমি খুব পজিটিভ ওয়েতে ধরছি, আমি কোনো নেগেটিভ ওয়েতে ধরি নেই। তার সাথে থাকলে আমি মাসে মাসে টাকাটা পাবো, সেটা দিয়ে আমি আমার যাওয়া আসা, আমার কাপড় চোপড় বলেন, আমার বই খাতা বলেন, আমার টিউটোরিয়াল ফি বলেন, কলেজের ফি বলেন, সব দিতে পারবো আমি। লেখাপড়াও কিন্তু একটা মোহ ছিল আমার, যে ওর সাথে থাকলে আমি লেখাপড়া করতে পারবো, ও আমাকে সাপোর্ট দিবে। অন্য কেউ আমাকে হলে আগে আরও বিয়ে দিয়ে দিত। কারণ আমি যখন আমার দাদার বাড়িতে চলে গেছিলাম, তখন আমার অনেক বিয়ের প্রস্তাব আসছে, অনেক ভালো ভালো, যে ম্যাট্রিক পরীক্ষা পরে মেয়েদের বিয়ে হয়ে যায় না, দেখতে যে সুন্দর। আল্লাহ শুনছি যে এই মজেম চাচার মেয়ে আসছে, বা মজেম আঙ্কেলের মেয়ে আসছে, বা অনেকের আব্বুর নাম বলতো যে খন্দকার সাহেবের মেয়ে আসছে। তো এরকম আমার এত বিয়ের প্রস্তাব আসছিল, সে আমাকে ওই যে ডাইভার্ট করে সে ঢাকায় নিয়ে আসলো, যাতে আমি অন্যদের কথা না শুনি, কোনো ভালো জায়গায় আমার বিয়ে হোক সেটাও সে চায় নাই। আমাকে বলছে তুমি তো লেখাপড়া করতে চাও না? হ্যাঁ। তো আমার সাথে থাকলে তুমি শুধুমাত্র পাবা, অন্য জায়গায় বিয়ে হবে, তোমাকে সংসারে বাচ্চা কাচ্চা হবে, সংসারে লেখাপড়া কেউ তোমাকে করাবে না। সে আমাকে এটাও মাথায় ঢুকাইছিল। জি, আপনাকে ওনার বিয়ের পরে ডেকেছে বা কিছু একটা, ওই গল্প ছিলেন? হ্যাঁ। তো বিয়ের পরে যখন ডাকছে, তো আমি গেছি, আমি বললাম যে হ্যাঁ বলো, আমি জানি, আমি বুঝতে পারছি তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? ওর কিছু বলার আগে আপনি বলে যাচ্ছেন। আমাকে এই জন্য তুমি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারো নাই। বলে কি না, আমাকে কথা বলছে ওর ভাই, চলে ইমিডিয়েট বড় ভাই বলছে যে ভাই বলছে যে যদি তুমি এরকম ওকে বিয়ে করো, তাহলে আমাদের বিজনেস থেকেও তোমাকে আমি ডাইভার্ট না, কী বলে এটাকে, বাদ দিয়ে দেবো। কোনো ফ্যামিলির কোনো সম্পদও তুমি পাবা না, কোনো কিছুই পাবা না। তো এখন একমাত্র তোমার সাথে আমি যোগাযোগ রাখতে পারবো আমি যদি একটা বিয়ে করি, আমি যেন বিয়ে করছি রিমু। পরে আমার জানি না সেদিনকে আমার কোনো বুদ্ধি খুললো বা কিছু খুললো কিনা জানি না, এই কথাটা যখন সে বললো না, আমি তাকে কিছু না বলে আমি চুপচাপ, আমরা লালবাগের কেল্লায় দেখা করতাম, এমনি দেখা করতাম লালবাগের কেল্লায়। প্রথম ওনার বিয়ের পর একদিন দেখা হচ্ছে, সেকেন্ড যেদিন আরেকবার ডাকছে, সেদিন লালবাগের কেল্লা ছিল। সেদিন যখন সে আমাকে খুলে বলতেছে যে না আমি পারছি না, এই না সেই না, অনেক কিছু, এখন থেকে প্রতিদিন যোগাযোগ থাকবে, তুমি নাম্বারটা চেঞ্জ করে ফেলো, একটা মোবাইল দিয়ে গেলো, সিম দিয়ে গেলো, চেঞ্জ করে দিল নাম্বার।
এই যেটা ও ছাড়া আর কেউ জানবে না পৃথিবীতে। তো ও বলতেছে যে তোমার তো অনেক খরচ বাকি আছে। আমি বললাম কলেজে তো আমি যাই না, আমার তো 1 বছর গ্যাপ এমনি হয়ে গেছে অনার্সে। বলে কি আবার নতুন করে শুরু করো। কোন সাবজেক্ট ছিল? পলিটিক্যাল সায়েন্স। ওকে। তো বলে কি নতুন করে শুরু করো, আমার যা যা তোমার কোথায় কিছু ডিউ আছে কিনা বলো, আমি দিয়ে দিচ্ছি এই সেই। সেদিন সে আমাকে মোটা অঙ্কের একটা টাকা আমার হাতে দিচ্ছে, দিয়ে চলে গেছে। এর কতদিন পরে জানি কী হয়েছে, একটা সামহাও যে আমি নতুন করে আবার ইডেনে ভর্তি হব, তো গার্ডিয়ানের একটা সিগনেচার লাগবে, আমি কার দিব কী করব, তাকে আমি বসলাম। সে তখন বলছে ঠিক আছে তাহলে তুমি ফর্ম নিয়ে আসো, লালবাগের কেল্লা আমরা বসি। তো ওখানে সে আসছে, আমাকে সিগনেচার সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে দিছে। তো সেদিন আমাকেও বলতেছে যে রিমু আমি হয়তো বেশি দিন এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না, আমি তোমাকে মাঝে মাঝে টাকা দিয়ে যাবো না। তখন সেদিন আমার মাথা খুললো কি খুললো না আমি জানলাম না। সেদিন আমি ওর দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, কিবরিয়া ভাই যে এতদিন কাকে আমি ফেরেস্তা মনে করছি, কাকে আমি মনে করছি যে আমার সব সব আমার পৃথিবী আমার আক্তারের জন্য আমার যে কিনা আমাকে না বাঁচলে আমি বাঁচতাম না। আমার ভারতীয় সেরকম ফ্রেন্ডরা বা আমার অনেক কাজিনরা, দুঃসম্পর্কের কাজিন হলেও কাজিনরা আমাকে বলছে যে এগুলো করো না। মামিরা বলছে আক্তারের জন্য, আমার ভাইয়ের বউরা বা ওনার ওয়াইফও বলছেন যেটা করো না, এগুলো কেউ মানবে না বা এগুলো ঠিক না। তো তখন আমি না ভাবলাম কি যে আমি কারে আমি তোদের পৃথিবী মনে করছি। আমি কিছু না বলে রিক্সায় উঠে আমি চলে আসছি। তখন আমি নিজে কী করলাম, মোবাইলও আছাড়তে ভেঙে ফেলছে, সিমও ভেঙে ফেলছে, মোবাইলই রাখবো না, রাখিনি আর। পরে আমার স্ট্রাগল আমি শুরু করলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই এপিসোডটি 2 দিনে রেকর্ড করা হয়। সো ইউজুয়ালি আমাদের ড্রেস দেখে আপনারা হয়তো বা একটু ভরকে যেতে পারেন যে না হঠাৎ করে আবার নতুন ড্রেস কীভাবে আসলো। আমরা একটা পার্ট যতক্ষণ আপনারা দেখে ফেলেছেন ততটুকুর পরেরটুকু আমরা আরেকদিন ধারণ করেছি। সো ওখান থেকে আমরা আবার কন্টিনিউ করছি। জি, তখন আমি মনে হয় যে আমার মনে হলো যে আল্লাহ হয়তো আমাকে ব্রেনে একটুখানি মানে নক করছে যে না, দিস ইজ দ্য টাইম, ইউ হ্যাভ টু সে নো, এভরিথিং হ্যাজ এ লিমিট, সব কিছু একটা লিমিটেশন আছে, তুমি অতিরিক্ত করে ফেলছো। কী করবো, অনেক চিন্তা ভাবনা শুরু করছি, পেপার ঘাটা শুরু করলাম। আমাকে কিছু করতে হবে, কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এভাবে করে আসলে যখন প্রেম ছিল তখন তো ভেবেছিলাম যে বিয়ে হবে, তখন একটা জিনিস আলাদা ছিল যে আপনি আমাকে টাকা দিচ্ছেন বা এটার পিছনে একটা রিজন ছিল যে ঠিক আছে আমি তো তার ওয়াইফই হব না। তারপর হচ্ছে একজনের মাধ্যমে খবর পেলাম যে আমার বাসার সামনে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, বাচ্চাদের স্কুল, সকাল থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত বাচ্চাদের পড়ায়, আমি ইডেনে ক্লাস করতে যেতে পারবো। রাবিতা নামে একটা হোস্টেল ছিল, তো ওখানে ফিরে গেছে। ওখানে আমার একটা সিঙ্গেল রুমে আমি থাকতাম। তো হচ্ছে এবং রাবিতা যার নাম দিয়ে হোস্টেলটা, ওই বাচ্চাটাকে আমি পড়াতাম। আচ্ছা, এটাই আমার আসলে প্রথম বেতন। আমার হচ্ছে পেতাম 1500 টাকা, আর ওর কাছে ওকে পড়াতাম যে আমি 500 টাকা, এই 2000 টাকা আমার সম্বল। আমার বাবা তো আমাকে কিছু দিবে না, কখনো চায়ও নাই, দেয়ও নাই, বা তার কাছে চাওয়া আর হচ্ছে মানে কি বলে, মানে এটা আশা করাটাই ভুল আমার কাছে। তো 1 বছর করছি, করার পরে দেখলাম যে আসলে স্যালারি এত পুর, মানে হচ্ছে না, ক্লাস ঠিক মতো হচ্ছে না। বাচ্চাদের, ছোটো বাচ্চাদের পড়াতে তো অনেক প্রেশার, মানে অনেক পেশেন্স লাগে, ধৈর্য লাগে। তো সব কিছু মিলে আমার পড়াটা ঠিক মতো হচ্ছে না। পরে আমি আরও সার্চ করছি। তারপরে আমি একটা বাইং হাউসের জব পেলাম, ফ্রন্ট ডেস্ক অফিসার। ওকে, গার্মেন্টস ওরিয়েন্টেড কোম্পানি ছিল। জি। তো ওখান থেকে আমার একজনের সাথে পরিচয় হলো, সে আমাকে একটা ভালো জায়গায় বললো যে তুমি ওখানে যেতে পারো। তারপরে আমি শিফট হলাম 2 বছর পরে টেক্সটাইল। ওখানে আমি আমার এমডি স্যারের পিএস হিসেবে ছিলাম। তো তার যত মেল আসে এগুলো করেসপন্ডিং করা বা তার মিটিং ফিক্স করা, এটা ওটা সবই আমি করতাম। তো আমি জব করছিলাম ভালোই, স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। কর্পোরেট জগতের অনেক কিছু আমি দেখে ফেলছি। কি হলো? যেমন হচ্ছে বায়ার আসতো, স্বাভাবিক, তার আমি পিএস, তার সাথে আমাকে যেতে হতো অনেক জায়গায়। তো একটা বায়ার ছিলেন বেলজিয়ামের একটা বায়ার, তো সে আমাকে অনেক পছন্দ করতো। আমি আসলে জানি না, আমি ভাবতাম যে হ্যাভি সুইট গার্ল, রোজা এরকম করতো, রোজা বলে ডাকতো, রোজাকে রোসা বলতো, রোসা বলে ডাকতো। তো এরকম যাওয়ার সময় না আমাকে $100 এরকম দিয়ে যেত। তাই আমি ভাবতাম যে হয়তো আমি গেছি, এদের একটা অভ্যাস কিছু কিনো বা এটা এরকম থাকে না। পরে 1 বার 2 বার 3 বারের বেলায়, এবং সেদিন ছিল আমার যতটুকু মনে আছে সিডর হয়েছিল, হচ্ছে কি যে সেদিন আমার প্রথম, আমি কোনোদিন 5 স্টার হোটেলের যে ডিনার বা এরকম একটা এনভায়রনমেন্ট আমি দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার মানে খুবই একটা ভালো লাগা ছিল যে আমি 5 স্টার হোটেলে
তো হচ্ছে গেলেন কিভাবে 5 স্টার হোটেলে? আমি গেলাম কি করে, স্যার যেহেতু উনি বললো যে এই কোম্পানির অনারে একটা পার্টি রাখছে, উনি ডিনার থ্রো করছে। ওকে এর মধ্যে একটা জিনিস স্যাম্পল মিসিং হয়ে গেছে, ওকে যে হচ্ছে আমি জাস্ট খালি আমার অফিসের গাড়ি নিয়ে যাব গাজীপুরে, যার 4টা স্যাম্পল, এরপর দিন সকালে ওনার ছিলেন ফ্লাইট ছিল আর্লি মর্নিংয়ে। তো হচ্ছে তো আমাকে স্যার বললো কি যে সবাই তো এখন চলে গেছে, তুমি এক কাজ করো, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, তুমি জাস্ট খালি স্যাম্পলটা নিয়ে তা একবারে ডিনারে জয়েন করো। যে দেখি যে স্যাম্পল রেডি হয় নাই, আমি যে কাপড় কাটাইছি 4টা কালারের 4টা সাইজ এরকম সব কিছু মিলে হতে হতে প্রায় 1:30 2টা বেজে গেল। ডিনার সব শেষ। এদিকে আমার স্যার আমাকে বলছিল যে, আমি স্যারকে বললাম স্যার একটা যে ভালো জায়গায় যাবো, এরকম আমার তো ওরকম ভালো ড্রেস নাই। তো স্যার আমাকে টাকা দিয়েছিল, আমি খুব সুন্দর সুন্দর কিছু মনে আছে যে কোটের মতো কিনছিলাম। তো যেভাবে হয় আর কি, যে অফিসের যে মিটিংগুলো বা ডিনারগুলো যেরকম হয়। তো পরে এরকম ডিনার সব শেষ। আমার ঢাকায় ফিরতে ফিরতে দিকে দেখতেছি যে কারেন্ট চলে গেছে, কয়েক জায়গায় রেডিসনের সামনে গাছ পড়ে আছে। ওকে তো হচ্ছে পরে কোনো রকম যে পৌঁছালাম, পরে আমি মানে যে ছিলেন ফ্রন্ট ডেস্কে তাকে বললাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই, ওনার কিছু স্যাম্পল আছে, না তো কালকে সকালের ফ্লাইট। বলে কি উনি তো ঘুমায় গেছে, আপনি রেখে যান। তারপর জাস্ট আপনি জানান যে আমি এসে দিয়ে গেছি, আমি জাস্ট এনশিওর হওয়া যে ঠিক আছে আমি দিয়ে গেছি, জাস্ট এটুকু বলবো যে স্যার আমি রেখে গেছি, আপনি নিয়ে নিন। এটা কাকে দিচ্ছেন, মানে বেলজিয়ামের ওই? বেলজিয়ামের জি উনি স্যাম্পল নিয়ে যাবেন, ওকে ওনার স্যাম্পলের ইস্যু ছিল এটা, বেলজিয়ামের বায়ার। বায়ার। ওকে এদিকে আমাকে যখন রিসেপশনে যে লোকটা ছিলেন বললো যে আমি রেখে দিচ্ছি, দিয়ে দেবো না, একটু ফোন করেন, যদি জেগে থাকে তাহলে ফোনটা ধরলে জাস্ট জানুক যে আমি আসছি, আমি দিয়ে গেছি, আমি আমার থেকে ক্লিয়ার হওয়ার জন্য। এর মধ্যে ফোন উনি ধরছেন, তো বললো কি যে আমাকে যেতে বলো রুমে। তা আমি বলছি আমি রুমে যাব, তখন আমাকে রিসেপশন থেকে বলতেছে আপনার কাছে কি আইডি আছে, ভোটার আইডি? তা আমি বললাম কি যে ছিল না আমার কাছে, সত্যি কথাই। আমি বললাম না ছিল না। বলে কি না, ওনার রুমে যেতে হলে তো লাগবে। পরে উনি নিচে আসলো, এসে আমাকে নিয়ে গেছে সব। পরে ওখানে যাওয়ার পরে যা হলো, এটা আমি মানে একদমই এক্সপেক্টই করি নাই, বা এরকম হতে পারে। মানে হি ইজ লাইক মাই ফাদার ফিগার। এতদিন আমি তাকে যদিও বা দেখছি বা পছন্দ হয়েছে বা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমি ভাবছি যে তারা আছে না খুবই সুইট হয়, পোলাইট হয় যারা, ওনারা তো ওনাদের কালচার বা ওনাদের বিহেভিয়ার তো তাই থাকে। তার কাছে তো আমি ডটার মানে কন্যার মতোই, তার বয়স ভালোই ছিল। তো সে আমাকে যে প্রপোজাল দিল বা দরজা বন্ধ করে দিল বা এটা ওইটা, আমি এক্সপেক্টই করি নাই। আমার বুক ধরপড় করতেছে, আমি কি করব, ও আল্লাহ, এখন তো ভোর 4টা বাজে। বলে কি আই পে ইউ মোর, আই ডোন্ট নিড, প্লিজ আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। দরজা খুলে আমি অনেক কষ্ট করে আমি দরজা খুলে বের হয়ে গেছি। তো এর মধ্যে সকাল হয়ে গেছে। পরে আমার এমডি স্যার, আমি সেদিন অফিসে যাব না, উনি আমাকে ডেকে নিয়ে গেছে যে কী হয়েছে বলো, কী করছো আমার বায়ারের সাথে? তুমি জানো আজকে যেই রাতে যে ডিনারটা হলো কত ইউরোর চুক্তি হয়েছে? আমি বললাম কত হতে পারে? বলে বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি টাকা। তা আমি বললাম কি যে স্যার আপনি তো আমাকে মেয়ের মতো দেখেন না, আপনার কাছে কি বায়ার বড় নাকি আপনার মেয়ের সম্মান বড়, এটা আমাকে একটু বলেন। তার রুমে আমাকে জোর করে নিয়ে গেছে। আমি তো ভাবছি যে হয়তো নর্মাল থিঙ্ক। তা আমি বললাম কি আমি ওনার প্রপোজালে রাজি হইনি, তারপরে কি আপনার সাথে সে ডিট ভঙ্গ করবে? বলে হতে পারে তাই। উনি ছিলেন পাবনার লোক, ওনারা একটু পাবনার ল্যাঙ্গুয়েজে কথা বলতো। তা বলছে স্যার আপনার কাছে কি ইম্পর্টেন্ট, বায়ার? তাহলে আমি আর এখানে জব করব না, সরি। পরে আমার ওই জবও গেল। তারপর আবার শুরু হলো জব হান্টিং। তারপরে দেখলাম যে ওই যে আমি বলেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল পাইলট হব বা ডাক্তার হব, আমার আম্মুর ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তো তখন ভাবলাম কি যে আমার তো একটু ঘোরার শখ আছে, আমার কিন্তু ঘোরার খুব শখ ভাই। জানি না এপিসোডটা কখন যাবে, এটা আমি বেঁচে থাকবো কি মরে যাবো জানি না। আমি কিন্তু এভারেস্টে যাব, আমার অনেক দিনের ট্রেকিং করতে যাব। তো আমি জানি না, আমি বেঁচে থাকলে হয়তো মানুষ দেখবে, যদি মারা যায় এটা হয়তো দেখবে মানুষ যে তার আগে আমি বলে গেছিলাম। তো দেখলাম কি এয়ারলাইন্সে হচ্ছে কেবিন ক্রু নিবে। তো ওখানে আমি যোগাযোগ করলাম, মানে কি এয়ার হোস্টেস, হ্যাঁ। তো ওখানে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর ওখানে আমাদের ট্রেনিং হয়। এর মধ্যে হচ্ছে আমাদের যে মেন যে সেক্টরটা দেখে কেবিন ক্রুদের ট্রেনিং সংক্রান্ত যে ম্যানেজার, উনি দাদা। তো হচ্ছে ওনার আবার অনেক হট কানেকশন অনেকের সাথে আছে, তো আমি জানতাম না।
তো উনি প্রায় বলতো কি যে তোমার আমাদের রাত হয়ে গেলে বা হয়ে গেলে উনি আমাদের মাঝে মাঝে নামায় দিত। তো একদিন উনি আমাকে বলতেছে যে চলো একটা জায়গায় তোমাদের নিয়ে যাই। তা আমি বলছি আমি তো কিন্তু মেয়েদের হোস্টেলে থাকি, 10টার পরে কিন্তু গেট 10টা পর্যন্ত মানে অ্যালাউ করে, 10টার পরে অ্যালাউ করে না। বলে কি না না ততক্ষণে তোমাকে আমি ছেড়ে দেবো, দিয়ে আসবো। তো উনি আমাকে নিয়ে গেলেন একটা জায়গায়, পরে যেয়ে জানলাম যে ওটা একটা অ্যাম্বাসেডারের বাসা। ওকে। ওখানে যেয়ে দেখলাম মানে আমি খুব মিডিয়া মানুষদের চিনতাম না, কারণ যেহেতু ভারতীয় সিনেমা লেখাপড়া করছি, মিডিয়া সেক্টরটা আমার একদমই তখনও পর্যন্ত, আমার মা যে এত বড় অভিনেত্রী ছিলেন এগুলো আমি অনেক পরে জানছি, বা সে কী কী করছেন বা কী না করছেন আমি অনেক পরে জানছি। কিবরিয়া ভাই, আমার মিডিয়া সেক্টর সম্পর্কে আমার সত্যিই কোনো ধারণা ছিল না। একমাত্র আনন্দলোক পড়তাম আমি, এটা আমার খুবই একটা নেশা ছিল। হুমায়ুন আহমেদের বই পড়তাম, 3 গোয়েন্দা পড়তাম, আর আনন্দলোক এটা আমার আম্মা থাকা অবস্থা থেকে আমি পড়তাম। তো ওখানে যাওয়ার পরে আমার কিছু মুখ আমি চিনছি, বিকজ আমি পেপার পড়তাম প্রতিদিন, পেপারের মধ্যে বিনোদনের পাতা আসতো, যার কারণে কিছু মুখ আমি চিনছি। ওখানে একজন লোকের সাথে আমার পরিচয় হলো, উনি মানে সম্পাদক ভাই। ওকে। তো দেখলাম অনেক নাম করা মডেল অনেকের আছে। তো উনার যেটা অভ্যাস ছিল, যেটা আমি বুঝেছি যে নতুন কেউ দেখলে উনি আসে কথা বলতো নিজে নিজেই। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কী করো, কি এই সে অমুক তমুক। তো আমি তো এখন বয়স হয়ে গেছে 42+, তখন তো আমার বয়স আরও কম, আরও বেশি সুন্দর ছিলাম তারপরও। তো তো উনি আমাকে বলতেছে যে এরকম মডেলিং করবা কি না এই সেই। আমি বললাম না না আমি তো আরস্টস হবো। প্রথমে তো আমি শুনছি যে আমাদের ডোমেস্টিক দিয়ে শুরু হবে, তারপরে তো ইন্টারন্যাশনাল শুরু হবে। তা আমি আসলে ওই জগতেই থাকতে চাই। তারপরে ওনার সাথে আমার দেখা হয়েছে কয়েকবার। তারপরে হচ্ছে ওখানে যে দেখলাম যে অ্যাম্বাসেডার মানে পারলে সবাই ওনার উপরে হুমড়ি খেয়ে পড়ে, এরকম অবস্থা। অনেক খাবার, অনেক অ্যালকোহল, অনেক কিছু, আড্ডা, অনেক অনেক আড্ডা। তো হচ্ছে মানে আমি ভাবতেই পারি নাই যে এরকম হইতে পারে। আমার কাছে খুব মানে অফেন্ডেড লাগছিল খুবই, মানে এরকম হতে পারে বা এখানে আমি কেন আসছি, কেন এখানে তো দিস ইজ নট মাই পার্ট অফ জব। পরে আমি খুব রাগ করে আমি বলছি আমি চলে যাব, আমি থাকবো না এখানে, প্লিজ আমাকে যেতে হবে, 10টার পরে তো আমাকে ঢুকতে দেবে না হোস্টেলে। পরে আমি চলে যাব। তারপরে উনি বাধ্য হয়েছে নিয়ে যাওয়ার জন্য, আরও 2টা মেয়ে ছিল, ওদের নামে আমাকে ড্রপ করছে। আমি বলতেছে তুই এত গাধা কেন, এত বোকা হয় মানুষ? আমি বললাম যে কেন দাদা কী হয়েছে, ওখানে নিয়ে গেছি কেন জানিস? আমরা কি হোয়াট বলে অ্যাম্বাসেডারের কথায় কত কিছু হতে পারে জানিস? হয়তো তোর জব হতে পারে দূতাবাস আছে ওখানে বা কোনো এয়ারলাইন্সে ভালো। আমি বললাম কি দাদা আমি তো ওখানে কেবল শুরুই করিনি, ট্রেনিং করতেছি, 3 মাস হয়েছে, এখন এসে আমাকে নিবে, রিক্রুট করবে? তো বলতেছে না না এরকম যোগাযোগ থাকা ভালো, এই যে পরিচয় হলো এই সে অমুক তমুক। তো এরকম আমি করতেছে, আমার না দিন তার প্রতি আমার যেটুকু ভালোবাসা বা ভক্তি শ্রদ্ধা ছিল উঠে যাচ্ছে। তার চেহারা আমার বিভিন্ন রকমভাবে মুখোশ দেখতেছি যে উনি হচ্ছে বেসিক্যালি হি ইজ এ সাপ্লায়ার। ওকে। সাপ্লায়ার বা সাপ্লায়ার যদি বলা হয়, সে এবং রাজু, তারা দুজন। এবং সে কিন্তু সালমান এফ রহমানের কাছের জন ছিলেন চৌধুরী। আপনার এই বক্তব্য যদি আনকাট যায় আপনার সমস্যা হবে না? না হলে আমি তো কোনো ভয় পাই না, তো হলে হতেই পারে। ওনার জীবনের যে গল্পটা, এটা যদি হুবহু আনকাট একেবারেই আনএডিটেড অবস্থায় আমি প্রচার করি, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু কি? ফেব্রুয়ারির ইলেকশন। এটার চেয়ে বড় ইস্যু বাংলাদেশে এই মুহূর্তে নাই। কিন্তু আমার কেন জানি মনে হয় সেই ইস্যুর পরের ইস্যু হয়ে যাবে আমার এই এপিসোড। কজ উনি যা বলতেছেন এবং যাদেরকে নিয়ে বলতেছেন তাদেরকে চিনি না বাংলাদেশে এমন কেউ নাই। অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি অনেক মানুষের, অনেক বিগ বিগ সেলিব্রিটি, বিগ বিগ শর্টের ইন্টারভিউ করেছি এবং কিছু কিছু এপিসোড ছিল ইটস লাইক বুম, মানে আজকে প্রচার হলে কালকেই বুম হয়ে যাবে সোশ্যাল মিডিয়া। বাট আমার এডিটোরিয়াল সেন্স থেকে আমি কখনোই ওই ক্যাবাসটাকে টার্গেট করিনি। আমাদের আসলে টার্গেট অন্য জায়গাটায়। পুরো গল্পটা আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন যে একটা প্যারেন্টাল গাইডেন্স ছাড়া বাংলাদেশে একটা মানুষের জীবন কেমন হয়, কতটা ফাইট করে তাকে টিকে থাকতে হয় এবং দিন শেষে তাদের জীবনটা কি দাঁড়ায়। দের ইজ এ গ্রেট মেসেজ। জি প্লিজ। আর 1.5 মাস ছিল, হলে আমাদের ট্রেনিং শেষ হয়ে যেত। তা আমি কোনো রকম শেষ করছি। এর মধ্যে সাথে সে প্রায় প্রায় ফোন দিত, এই মডেলিং করবা কিনা, সুন্দর আমাকে ছবি পাঠাইতো, যেরকম এই শাড়ির করবা কিনা, এটা করবা কিনা, এরকম অনেক অফার দিত। তো আমরা কিছু মেয়ে, কয়েকটা মেয়ে আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। তো আমাদের যে ফটোগ্রাফার ছিল অনেক নাম করা ওই টাইমে, 2007-এর কথা বলছি আমি এটা। তো আমরা সবাই মিলে না ছবি তুলছি, মানে এয়ার হোস্টেসের প্রথম পোশাক পরে
মানে নিজেরা ছবি তুলছে কেমন লাগে আর কি, স্মৃতি হবে কি হবে না জানি না, কিন্তু হচ্ছে আমরা পোশাক পরছি পাঁচজনে, পরে ছবি তুলছি কাছে যে। তো হচ্ছে একদিন কি করছে, আমি না ছবি আনতে গেছি, এদিকে আমার সাথে অনেক ঝগড়া লাগছে, আমি আপনাদের জব করবোই না, কারণ হচ্ছে এর মধ্যে আমাকে ফোন দিয়েছে গুলশান ক্লাবে যাওয়ার জন্য। আমি কেন বলে যে ওখানে আমাদের এয়ারলাইন্সের একটা ডিনার আসছে, সবাই আসছে, তো সবাই যাবে, আমাকেও যেতে হয়েছে। যাওয়ার পরে উনি আমাকে পার্সোনালভাবে বলতেছে যে একটু বাইরে বস, আমি তোকে ফোন দিলে উপরে লিফটের এততে আসবি। তাহলে আমি যে ডিনার তো এখানে হচ্ছে, আমি লিফটের এত কথা বলতে হবে না। তারপর আমাকে বলছে যে বললাম যে কি ওখানে কে আছে, মানে তুই আস, কথা বলবি না, জিজ্ঞেস করবে কোথায় যাবেন, বলবি জাস্ট এই রুমে যাব। আমি লিফটে উঠে গেছি, দেখি উনি কি করে দেখি। তা বলে কি না একটা ভালো মিটিং করাবো তোর সাথে, আমি একা, আমার কাছে এটা অবাক লাগছে, বলে কি না তোকেই পছন্দ করছে ওরা, উনি বা ওনারা। পরে আমি জাস্ট গিয়ে দেখি অফকোর্স মিস্টার ইজ দেয়ার। দিদেন দেন টাইম ওই সময়ের যিনি। ওকে। তো ওই যে আমাকে বলছে যে ওনার সাথে কিছু কথা বলো, তোমার উন্নতি হবে, ভালো সব কিছু দেখভাল করবে। আমি বলছি সরি মিস্টার ছিল। সেদিন আমার প্রথম দেখা হয়েছিল মালিকের সাথে। ওকে। পরে আমি বলছি সরি না বলে আমি দরজা বন্ধ করে আমি ওখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে আনছে। আমার কথা হচ্ছে যে আমি অনেক সুযোগ পাইছি, এরকম হয়তো অনেকে এই সুযোগগুলো পেলে মানে একদমই মনে করতে যে সোনা হাতে আমি সোনা পাইছি বা আমার অনেক বড় কিছু পাইছি, কিন্তু আমাকে না লোভ আর আমাকে না আকর্ষণ করছিল না ভাই। আমি দরজা বন্ধ করে চলে আসছি, সে বলছে তুই $500 পাইতি, $500 সরি। আমি বললাম যে আমি কী করতাম, €500 দিয়ে কি আমার সারা জীবন চলবে? আমি কি চলতাম? দাদা আপনি কী বলেন, আপনি এগুলো করেন? ছি। বলে কি যা এত মেয়ে এত সুন্দর সুন্দর, তাকে দেখে আমাকে পছন্দ করছে নাকি আমি ওনাকে রিফিউজ করছি, সেদিন চলে আসছি, তার এটা চোখে নজরে লাগছিল যে আমি ওখান থেকে রাগ করে যে চলে আসছিলাম, তার বাসা থেকে যখন চলে আসছিলাম। যে অনেকে হয় না যে এই মেয়েটা আমার কথা শুনলো না, আমি ওর সাথে কিছু করবই, কিছু মানুষ আছে না যে। ইনফ্যাক্ট আপনার হয়তো বা ব্যাকআপটা ওরকম শক্তিশালী না, বা আপনার ব্যাক এন্ডে কেউ নাই, ওইটাও হয়তো বা জানতো। লাইক আপনার তো আসলে কোনো একটা অকারেন্স ঘটে গেলে আপনার কেউ দাঁড়ানোর নাই তো ভাই, কেউ কিছু হলে। কিন্তু আমার তো ওগুলা ভালো লাগে নাই, যে আমি নিজেকে তো অনেক মিস ইউজ করছে, আমার নিজেকে না আর মিস ইউজ করতে ইচ্ছা হয় নাই। এর মধ্যে আমার কি শাট ডাউন হয়ে গেল, বন্ধ হয়ে গেছে। একদিক দিয়ে আমার জন্য ভালো হয়েছিল, কী করবো এরপরে আমি কোথায় যাব? তো আমার খালি মনে আছে যে আমার আব্বার সাথে, আমার আব্বা পার্টি করতেন, আমার আব্বা পার্টির একজন লিডার ছিলেন, এবং তার সাথে আমার আব্বার একটা ভালো রিলেশন ছিল না, যেহেতু আমার আব্বা একই সমসাময়িক, ওনারা আমার আব্বা তার কাছের ছিলেন। 90 গণঅভ্যুত্থানের সময় অনেককে ফায়ার করা হয়, আমার আব্বা একজন তাদের মধ্যে ছিলেন, যে অনেক আর্মি মেজরদের ফায়ার করা হয় জব থেকে। ও আপনার বাবাকেও ফায়ার করা হয়েছিল। তারপরে আমার আব্বাকে আমি বললাম যে তোমার সাথে না ওনার, আমাকে একজন এর মাঝখানে আমি শুনছি যে এয়ারলাইন্সের লোক নিবে, এবং হচ্ছে এটার ওয়ান অফ মানে মেন ডিরেক্টর হচ্ছে সাহেব। তো তখন আমার আব্বুকে আমি বলছি যে আব্বু তুমি কি তাকে বলতে পারো, আমার কাছে যেহেতু সার্টিফিকেট আছে বা আমি ট্রেনিং করছি, দরকার আবার ট্রেনিং করব, যে আমি কি কোনোভাবে এয়ারলাইন্সে আমি মানে চাকরি পেতে পারি কিনা, কারণ মামা চাচা খালা এই সমস্ত দৌড় ছাড়া আসলে কিছুই হয় না। তখন সে আমাকে বললো যে ঠিক আছে আমি কথা বলে দেখি। তারপরে আমার আব্বা হয়তো ওনার সাথে অনেকদিন তার টাচ আপে ছিল না, অনেকদিন যোগাযোগ ছিল না, তো আমার আব্বা হয়তো নাম্বার জোগাড় করছে, করে আমাকে বলছে যে তো এটা নাম্বার, তার সাথে যোগাযোগ করে তুমি যাও। তার পিএস ফোন ধরছে, আমি গেছি। প্রথম দিন যাওয়ার পরে সে আমাকে দেখছে, মাথা থেকে পা পর্যন্ত সবই দেখছে। হ্যাঁ ওকে তুমি কার মেয়ে? মোয়াজ্জেমের মেয়ে। আচ্ছা হ্যাঁ, উনি আমার সাথে ইয়েতে ছিল, আর্মিতে ছিল। হ্যাঁ, এবং সে পার্টিরও আমাদের নবাবগঞ্জ থানার সে একজন লিডার। তো বলে ঠিক আছে, আমি জানলাম শুনলাম যে কী ব্যাপার, আমি আজকে বেশি সময় দিতে পারবো না, তুমি আরেকদিন আসো, টাইম দিল। তো আমি তার এরপরে একদিন গেলাম, 3 দিন পরে। তো যেয়ে দেখলাম সেদিনও সে অনেক ব্যস্ত, রাত হয়ে যাচ্ছে। পরে আমি বললাম আমি নিজেই সেদিন চলে আসছি। তারপরে সে আমাকে আরেকদিন বললো যে ঠিক আছে আমি তো তোমাকে 2 দিন টাইম দিতে বললাম না, তুমি আসো, সেদিন আমি একদমই ফ্রি থাকবো, তুমি আসবা। তো শীতের দিন 5টা বাজলে তো সন্ধ্যা হয়ে যায়। তা আমি লালমাটিয়া থেকে বনানী যাব, 4টা 4:30 বেজে গেছে। তো
তো আমি যেয়ে দেখি যে তার অফিসটা পুরোটাই ফাঁকা। ওনার গানম্যান আছে, ওনার গেটকিপার আছে, আর হচ্ছে ওনার পিএস আছে। পুরো 3 তলা উপরে, মানে আরও ফ্লোর আছে, আমি জানতাম না। তো আমি গেছি বসছি, তার পিএস বলতেছে স্যার তো উপরে 4 তলা, তো আপনি ওখানে যান, স্যার আপনার জন্য ওয়েট করতেছে। তো আমি একটু একটু করে উঠতেছি না, আমি দেখি কি যে সব রুম টুম এরকম বন্ধ, ফাঁকা। আমার জানি কেমন লাগতেছে, আমার না এই যে ঘুসভাম হচ্ছে খুব, যে আমার না মানে বুকটা না কেমন যেন লাগতেছে, এরকম ফাঁকা। কারণ এর আগে আমি কিন্তু শুনছি যে উনি উনি একটু লেডি কিলার, বা ওনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় উনি তাদেরকে হুক করতে অনেক কিছুই চেষ্টা করে। ও এর মধ্যে একটা কথা আমি বলি নাই, সেকেন্ড দিন আমি যেদিন গেছিলাম সেদিন সে আমাকে একটা ড্রেস গিফট করছিল, ড্রেস ভাসাবি থেকে, এবং ওখানে দাম দেওয়া ছিল 35,000 টাকার একটা ড্রেস। সেকেন্ড দিন কারোর জন্য কেউ গিফট দিতে পারে, এবং ভাসাবি 35,000 টাকা দামের ড্রেস। তো আমি ওটা রেখেই তো চলে আসছি। তো আমাকে বলতেছে এই উপরে আসছো তুমি? তো ওনার কণ্ঠ আমি শুনতেছি, 2 তলা পারে 3 তলা গেছি, উনি নাই। 4 তলা যাওয়ার পর দেখি কি হালকা একটা মিউজিক হচ্ছে, খুবই মানে পিচফুল, খুবই এরকম। তো আমি তো মানে তখন আমার সত্যি কিবরিয়া ভাই, আমার মনে হচ্ছে কি যে ওয়াল্লাহ আমার এটা কী হচ্ছে, আমি মনে আজকে আমি গন, মানে গন, মানে উনি যদি আমাকে অনেক মানে শুনছি যেগুলো, উনি যদি আমার সাথে সেই জিনিসগুলো করে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, বা আমি কাউকে বলতেও পারবো না। কিন্তু এখান থেকে আর বাঁচার কোনো উপায় নেই, বিকজ হচ্ছে একটা রাস্তা, এবং তার গানম্যান দেখে আসছি, তার পিএস আছে, গেট কিপার আছে, আরও লোক থাকতে পারে ভিতরে, অফিস স্টাফ ছিল না, বা ওনাদের দলের নেতারা থাকে, তারা কেউ ছিলেন না। পরে আমি বলে কি যে দেখলাম যে আমি জাস্ট এক কর্নার দেখছি যে উনি বক্সার পরা, খুবই শুয়ে আছে, এবং মানে 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 হি ইজ ওয়েটিং ফর মি। তা আমি বলছি যে স্যার আমি কি আমি বাইরে বসে নিচে বসে, আমি না কথা, আমি সত্যি আমার যে এখন যেরকম গলা শুকায় আসতেছিল, তখন এর সাথে কম হয় নাই, আর বেশি হয়েছে। আজকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহ, বলতেছে তুমি আসো। আমি বললাম কি স্যার আমার না অনেক পানি পিপাসা লাগছে। বলে এখানে সব আছে, আসো। আমি বলি স্যার আমার ব্যাগের মধ্যে আছে, আমি পানিটা খেয়ে আসি। বলে কি এই করতেছে, এই করতেছে। আমি বললাম স্যার প্লিজ আমি আসতেছি, বলে যে আমি দৌড় দিছি, দোতলা থেকে ওনার পিএস বের হচ্ছে। কী হয়েছে আমি না নিচে আমি একটা জিনিস রেখে আসছি বলে আনতে গেছি, এদিকে ওই লোকটা আবার উপরে গেছে যে কী জানি করছে, আমি কোনো কিছু তার স্যারকে আমি কিছু করছি কিনা বা কিছু হয়েছে কিনা, সে উপরে গেছে। এই মুহূর্তের মধ্যে আমি হচ্ছে ব্যাগ ট্যাগ সব ভুলে গেছি, কী রাখছি কি না রাখছি। আমি গেট কিপারকে বলতেছি ভাই দরজাটা খুলে আমাকে বাঁচান। বলে কি কেন, কী হয়েছে? বলে প্লিজ ভাই, এদিকে গানম্যান শব্দ শুনতেছি, আমি উপর থেকে আমি ক্রাউড শুনতেছি, কথা শুনতেছি যে এই ও চলে যাচ্ছে কেন, ওকে ধরো, কী হয়েছে, ও সমস্যা কী, এরকম কথা কিছু আসতেছিল উপর থেকে। আমি খালি মানে প্রাচীরগুলো অনেক উঁচু, মানে আমি মানে প্রাচীর যদি পারতাম আমি লাভ দিয়ে যেতে পারতাম, কিন্তু কোনো ওয়ে ছিল না। আমি পারলে গেট কিপার যে ছিল না, আমার পায়ে ধরছি, ভাই আপনি আল্লাহর হস্তে, অন্ধকার হয়ে গেছে তখন। আমি বললাম ভাই আপনি আমাকে বাঁচান, আপনি আছেন আমাকে কেউ বাঁচাতে পারবে না প্লিজ। ওনার ইন্টেনশন ভালো না, উনি এরকম বক্সার পরে আমাকে রুমে যেতে বলতেছে। বলে কি যে না আমি পারবো না দরজা খুলতে। আমি জানি না, আমি মানে এদিকে সময় খুব কম, হয় আমি খুব ভালো কাজ করে দিন কিছু করছিলাম, সেটা আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে, যে এই অল্প একটুর মুহূর্তে এই লোককে কনভিন্স করা, এই লোকের পায়ে পড়া, এদিকে গানম্যান আসতেছে, পিএস আসতেছে আমাকে ধরার জন্য, যে আমি যাতে বেরোতে না পারি। এর মধ্যে আমি জানি না ওই লোকের চাকরি চলে গেছিলো কিনা, বা লোকটার কী হয়েছে আমি জানি না, সে আমাকে দরজা খুলে দিছে। আমি দৌড় দিছি, কীভাবে আমি কোথায় গেছি আমি জানি না। আমি শুধু জানি যে আমার সম্মান নিয়ে আমি 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 আসছি, আমি বাঁচতে পারছি, কারণ তার ইন্টেনশন কোনো কিছুই ভালো ছিল না। আমি অনেক কিছু বললাম না, ওখানে আমি আর অনেক কিছু দেখছিলাম, রুমটার মধ্যে রাখা অনেক কিছু দেখছিলাম। তারপরে হচ্ছে ওনার পিএস আমাকে 2 দিন ফোন দিছে, উনি ফোন দিছে ওনার নাম্বার থেকে, আমার আব্বার কাছে বিচার গেছে, তোমার মেয়ে বেয়াদব, ওকে ড্রেস গিফট করছে, নিল না। আমি একজন মুরব্বী মানুষ, ওকে বলছি যে সাথে আমি কথা বলবো, 2 দিন গেছে, এত মানুষ ছিল কথা বলতে পারি নাই। আমি ওকে একটু ফ্রি হয়ে কথা বলতে চাইছি, শুনতে চাইছি, সে মেয়ে এভাবে করে চলে আসছে। আমি না আকিব ভাই আমি জানি না আমি যে কী করব, যে কয় জায়গা থেকে আমি বাঁচবো, কয় জায়গা থেকে আমি ফাইট করব। পরে একদিন কী হচ্ছে যে আমাদের যে 5 জন মেয়ে আমরা যে ছবি তুলছিলাম, তো একজন আমাকে বলছে যে এই চল আমাদের ছবিগুলো নিয়ে আসি। তো একদিন আমি হাঁটতে হাঁটতে, আমাদের ওয়াকিং ডিস্টেন্স ছিল লালমাটি থেকে ধানমন্ডি 27 ওনার অফিস ছিল,
27 না 32 তো হচ্ছে গেছি, তো যেরকম ছবি নিব, তো ওখানে যে দেখি যে একজন ভদ্রলোক বসে আছে, খুবই টেনশন। সে ছিল ফ্যাশন হাউসের মালিক। সে হচ্ছে পয়লা বৈশাখের কিছু কালেকশন শাড়ি ছিল অনেক, তো ওগুলা বসে আছে, ওনার মাথায় হাত, উনি হাঁটতেছে, এই সে অমুক অবস্থা। এদিকে আমি বলতেছি ভাই আমার ছবিগুলো দেন না, দেখি কেমন হয়েছে, এই সে অমুক তমুক। পরে ও কী হয়েছে, যে মেয়েটা আমাকে ফোন দিয়েছে যে ছবি তুলতে যাবো, এর মধ্যেও আমাকে ফোন দিয়েছে যে তুই একা যা, আমি আর একটু পর আসবো। ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তো আমি একা গেছি। তো ছবিগুলো নিয়ে আমার কাছে রাখতে বলছে, আমার কাছ থেকে ও পরে পিক করে নেবে বা কালেক্ট করে নেবে। তো হচ্ছে আমি না এরকম একটু ওয়েট করো, আমি দিচ্ছি, ওনার একটা প্রবলেম আমি সর্ট আউট করি। পরে না ওনার নামটা আমি ভুলে গেছি, সরি আমার মনে নেই। উনি আমাকে বলছে দেখি যে আপনাদের ছবি দেখি কেমন, অনেকগুলো মেয়ে আপনারা কী করছিলেন বা কী, বলে কি যে বাহ সুন্দর তো, বলে কি যে আমার না মডেল আসে নাই, আপনি কি মডেল হবেন? কে আসে না, লাক্সের সুপারস্টার আসে নাই। সেই বছরে যে লাক্স সুপারস্টার হয়েছিল সে বা ফার্স্ট 1 3rd যে কোনো একজনই হোক, তারা কেউ একজন আসে নাই। তো সেই শাড়িগুলো উনি আমাকে পরাইছিল। তো এরকম 3টা শাড়ি এরকম ওখানেই মেকআপ করে দিছে, ইয়ে করছে, করার পরে আমাকে না উনি একটা খাম ধরাই দিছিল। পরে আমি মানে বাসা বলতে হোস্টেলে এসে দেখি যে 5,000 টাকা। তাহলে কি এরকম 3টা 4টা শাড়ি পরছি, এতগুলো টাকা পাওয়া গেছে। পরে এরকম করতে করতে যে আমার যে মামা, যে আক্তারুজ্জামান মামা, তো মামার সাথে, মামা হচ্ছে স্ট্যামফোর্ডে তখন পড়ায়, স্ক্রিপ্টের উপরে পড়ায়। তো একদিন আমি গেছি, মামাকে বলছি মামা আমি এরকম মডেল হয়েছি, যে 5,000 টাকা পাইছি মামা। তো তখন তার 2টা স্টুডেন্ট আসলো, তো এরকম ওই যে থিসিস থাকে না, মানে প্র্যাকটিক্যাল হয় যে এরকম 10 মিনিট ডিউরেশনের শর্ট ভিডিও তারা বানাবে এরকম। তো এরকম বলতেছে যে 2টা সিন আছে, বোনের ক্যারেক্টার, তো কাকে করা এরকম, তো এখন একটু ভালো মতো মেক করতে হবে, যেহেতু আমি, সে ওইটা মানে তার শেষ হয়ে গেলে সেও পরিচালক হিসেবে আর কি সে একটা ইয়ে পাবে, সার্টিফিকেট পাবে। তো আমার না কি জানি মনে হয়েছে, এর আগে মামাকে একদিন বলছিলাম মামা আপনি তো অনুদানে ফিল্ম করছেন, এর আগে মামা আমাকে পোকামাকড়ের ঘর বসতি সিনেমা শুটিং হিসেবে কক্সবাজার নিয়ে গেছিলো, ববি তান্ত্রিক শুটিং আমি দেখছিলাম। তো আমি মামারে বলছিলাম মামা আমার না খুব ইচ্ছা, মাঝে মাঝে ইচ্ছা করে। তো সেদিন না ফট করে আমার মুখ দিয়ে বেরোয় গেছে, আচ্ছা আমি কি করতে পারি, 2টা সিন কী বলতে হবে, আমার যেটা কেন বেরো গেছে আমি জানি না। পরে ওনার একটা শ্যুট হয়েছে, 2টা সিন ছিল। তো হচ্ছে আবার আমাকে বললো যে তুমি যাবা, ওই যে CGFB অ্যাওয়ার্ড হবে, যে ওখানে চলো, ওখানে তুমি একদিন যাও, তোমার গেলে ভালো লাগবে, আর তোমাকে আমি একজন ডিরেক্টরের সাথে পরিচয় করে দিব, ওনার অনেক ভালো, তোমার কি অভিনয়ের প্রতি মানে কোনো ইয়ে আছে নাকি, ইচ্ছা আছে নাকি? আমি বলছিলাম কি একটু একটু আছে, অনেক সময় নাই, কিন্তু কারণ এর আগে আমি কোনোদিন অভিনয় কাকে বলে, অভিনয়ের শিখি নাই, দেখিও নাই। তো যাই হোক, শামীম ভাই বললো কি যে আমি তো এখন কিছু বানাচ্ছি না, আমার যে গুরু উনি একটা সিরিয়াল বানাচ্ছে চ্যানেল আয়ের, তুমি তার কাছে যেতে পারো। আচ্ছা। তো হচ্ছে, তা আমি না, আমি যাবো কি যাব না, আমি আবার জবে ঢুকলে এরকম হবে বা এরকম হবে। আমাকে কিছু জিনিস বুঝাইছিল যে এখানে যেমন তোমার একটা ফ্রিডম আছে, কিরকম জানো, তোমাকে না কেউ জোর করে কিছু করতে পারবে না, তুমি যদি না চাও। অনেক অপশন আছে, কিন্তু তুমি চুজ করতে পারো তোমার অপশন, যেটা কিনা তুমি জব সেক্টরে পারবে না। বা তো আমি ওকেও কিছু বলছিলাম, মানে আমি না তখন কেউ যদি আমার কাছে আসতো বা মনে হতো যে সে আমার আপন, আমি কিছু বলতে পারলে আমার বুকটা হালকা হতো। তো এরকম বললাম, তো আমাকে বললো যে মিডিয়াতে এরকম অনেক আকর্ষণ আছে, এখানেও কাস্টিং আছে, ঠিক আছে, কি আসলে আছে মিডিয়াতে? অবশ্যই আছে। সিরিয়াসলি? আপনি যাদের নাম বললেন এরা? বোথ। মাই গুডনেস, ভূমিকম্প যে কোন লেভেলে হবে এটা যদি আনকাট আমি প্রচার করি, আর আমার এডিট করার পরে এটা আরও 5বার 5জনকে দেখাইতে হবে ক্লোজ ডোরে। মাই গুডনেস, আনবিলিভেবল। আমার ক্যারিয়ার তো কত বছরের, প্রায় 19 বছরের, মানে আমি কখনো শুনি নাই আসলে। দেন হচ্ছে আপনার ভয় লাগতেছে না যে আপনি এত সব কিছু বলে যাচ্ছেন ক্যামেরাতে? আমার না সত্যি কি, আমার না এখন না কোনো মৃত্যু বা কোনো কিছু ভয় লাগে না, আমার কোনো পিছুটান নেই। আমি না এই 42-43 বছর, 42 কিন্তু আপনার নামে তো মামলা করে দিবে এরা যদি এই ধরনের গল্প কোথাও গিয়ে আপনি যদি মামলা করে। যখন একটা মেয়ে কখনো কিছু বলে, মিথ্যা বলে না, আমার কাছে কোনো প্রমাণ নেই। ইজ্জত নিয়ে কেন মিথ্যা কথা বলবে? মানে আমার তো কোনো দরকার নেই তাদেরকে খারাপ বলা, কেন, তারা তো আমার কোনো শত্রুতা আমি করে নাই। আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু করে সেটা অবশ্যই
দেন হচ্ছে গেলাম অফিসে, পরে বললো যে আমার তো আসলে সব কাস্টিং হয়ে গেছে, সব মেয়ে সুন্দরীদের নিয়ে। সুন্দর আরেকটা প্ল্যাটফর্ম ছিল, বিনোদন বিচিত্রার আরেকটা প্ল্যাটফর্ম, ওখান থেকেও কিছু মানে এই বিষয়গুলো কি আপনাদের যারা খুব ক্লোজ তারা কি এই বিষয়গুলো জানে? মানে খুবই জানে অনেকে। বললাম তো যে এখন যেমন আমাদের আপু বা আপু, এরা এখনো কিন্তু তারা এই যে ইন্টারভিউ দেয় যে ওই পরিচালকের সাথে ওই নায়িকার ছিল দেখে সে কাজ পায় নাই। তারা দুজনে এত সফল, বাংলাদেশ বিশেষ আপু, বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় সফল, এবং বাংলাদেশ সব নাম করা ডিরেক্টর সে কাজ করছে। সে তারপর রিসেন্ট যে ইন্টারভিউতে সে বলছে যে ওই ডিরেক্টরের যদি আমি ফ্রেন্ড হইতাম বা কিছু হইতাম, আমি আরও ভালো সুযোগ পাইতাম। তারা যখন বলে এত সফল হওয়ার পরে এবং এত ভালো ভালো কাজ করার পরে তাদের যদি ভিতরে ক্ষোভ থাকে, তার মানে কি? ওকে, ও বলে ইন্টারভিউগুলো আছে এখন। ইজ আ ভেরি গ্রেট সোল। আর আমার বোধহয় আপনি সেম এজ হবেন, তো ইন্টারভিউ করেছি, ভেরি গুড সোল। ওটা তো বললাম যে মানুষকে আসলে 1 ঘন্টা কতটুকু চেনা যায়, বাট যেহেতু মানুষের সাথে কাজ করি সে জায়গা থেকে মনে হয়েছে আর কি ভেরি গুড ওয়ান। ওটা তো বললাম যে তারা এত সফল হওয়ার পরে, এত ভালো ভালো কাজ করার পরে, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ওনারা বলার পরে ওনারা যখন বলে কাজগুলো বা এগুলার কথা, যে ওই লোকের সাথে যদি আপনি বা সময় দিতেন, পার্টিতে যাইতেন, হ্যাং আউট মানে ঘুরতেন ফিরতেন, তার প্রপোজালে রাজি হতেন, তাহলে আপনি আরো ভালো কাজ করতে পারতেন। তো আমি তো আমি নতুন, নামগুলো প্রচার করতে পারবো না, ডেফিনেটলি করা উচিত না এথিক্সের জায়গা থেকে। না আমি নামগুলো না, দরকার আপনি নেই। বলে যান, সমস্যা নেই। দিকপাল বিগেস্ট ওয়ান। এবং এটা যেটা করতে হবে যে এটার এডিটেড পার্ট প্রচার হওয়ার পরে রটাকে একদম ভ্যানিশ করে দিতে হবে, বাংলাদেশে যে কেউ কখনো খুঁজে না পায়, বা আমাকে ব্ল্যাকমেল করে যাতে রটা বের করতে না পারে। কারণ আপার তো আসলে ভয় টয় কিছু নাই, আমার কিছু ভয় না, কিছু আমার তো নাই। অনেক কিছু ডান, তো আমার তো কিছুটা হলো ভয় টয় আছে। না আপনার ভাই মেয়েদের জন্য হলে বাঁচতে হবে ভাই আপনাকে। হ্যাঁ, আমার আর দর্শকরা প্রচুর খেপবে আমার উপরে, আমি জানি যে কিবরিয়া ভাই আপনি কেন এত টুটুর শব্দ ইউজ করলেন কেন বাইরে। না আমি তো জার্নালিজমের বললাম মধ্যে যে কিছু ethics আছে। ইলেক্ট হবে যে তার নামের কথাও কিন্তু আমি বলতেছি। ওকে, ও মাই গড। আচ্ছা শুনি, তারপর তারপরে হচ্ছে একেবারে গেলাম, তারপর উনি বললো যে এখন একটা ক্যারেক্টার আছে বৈষ্ণবী, তুমি তো তাহলে প্রথমে তুমি ক্যারেক্টার আর্টিস্ট হয়ে যাবা, তো নায়িকা হতে পারবা না। তা আমি বললাম কি যে কেন বৈষ্ণবী ক্যারেক্টারগুলো কি নায়িকা হওয়া যাবে না, বা ভালোবাসার কথা বলা যাবে না? বলে কি না ঠিক আছে দেখা যাক কি হয়। তারপরে আমি বৈষ্ণবীর ক্যারেক্টার করলাম। অপূর্ব ভাই আমার প্রথম কোস্টার ছিল, শাহরিয়ার শুভ ছিল, তো করলাম, ওখানে শুটিং করলাম। তারপরে পরে একটা নাটক করলাম আনিসুর রহমান মিলনের বিপরীতে, ওটার মধ্যে 2টা নায়িকা ছিল, আমি আর অপি আপু, ওইটা একটা ক্যারেক্টার করছি। তো এই সমস্ত দেখলাম যে আমার এই ধরনের ক্যারেক্টারগুলো খুবই আসে, একটু হয় কাজের মেয়ে টাইপ, নাহলে হচ্ছে কমেডি, নাহলে প্রস্টিটিউট, নাহলে এই বান্ধবী, এগুলাই বেশি আসে, বা হয়তো একটু কুটনা টাইপের এরকম কিছু। এখন আমি ভালো ভালো তো ক্যারেক্টার পাই না। বিভিন্ন ডিরেক্টরের অফিসে যাই, অনিমেষ আইচ বা এটা ওইটা অমুক তমুক, হুমায়ুন আহমেদ স্যারের কাজ করছি আমি, খুবই ফর্চুনেট আমি। এই সমস্ত ক্যারেক্টার করছি, একটা কিনলে একটা ফ্রি করছি, FNF করে মানুষ আমাকে চিনছে, আমি পার্লারের একটা মেয়ের ক্যারেক্টার করছি, সবাই আমাকে চিনে, FNF গার্ল খুব সুপারহিট হলো। আরমান ভাই করলাম, ওটার মধ্যে মানে মানুষ আমাকে চিনছে, কিন্তু ভালো অফার আমি পাই না। বিভিন্ন জায়গায় যেতে বলে যাই, কিন্তু বেশিরভাগই ইনডেসেন্ট প্রপোজাল আমার কাছে আসতো, যে হচ্ছে ওখানে কেউ ফোন দিলে এখানে চলে আসো, এখানে আসলে এখানে অনেক ডিরেক্টর আছে, অনেক প্রডিউসার আছে, যদি পরিচয় হয়েছে তাহলে কাজ পাবা, ঘরে বসে থেকে ফোন করলে কাজ পাবা। মানে পরিচয় বলতে তো আলটিমেটলি দিন শেষে ওগুলাই। হ্যাঁ, মনে করে আমি তার কথা রাজি হলাম, হ্যাঁ তার কথা আমি, সে যা বললো তার সাথে আমি একটা টাইমে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ঠিক আছে। তো এটা টাইমের নাম হচ্ছে কোয়ালিটি টাইম। হ্যাঁ, এটা কেমনে কোয়ালিটি টাইম হয়? এটা তো গজবি টাইম হওয়ার কথা। ওকে, আচ্ছা। তো সে এইটা করলে যে আমাকে যে কাজই দিবে, হ্যাঁ, কাজ যে আমি পাবো তার তো কোনো শিওরিটি নেই। কালকে যেমন দেখলাম আপনার মতো আউটস্পোকেন মানুষ যে আমার সামনে এসে ধরেন এগুলা বলতেছে, আপা যদি কোনো সময় ইমোশনালি ধরেন আপার যেই কথাগুলা এগুলা যদি অন্য কোনো ধরনের কেউ পায়, তার জন্য তো এটা $1 মিলিয়ন কেক। এটা ছেড়ে দিয়ে সে ইন্ডাস্ট্রিতে আগুন ধরাই দিবে। এবং
আমি আপনাকে সাজেস্ট করবো আপা না বলাটাই বেটার আর কি। না আমি কোনো জায়গায় কখনো বলি নেই, বলাটাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত কিছু এক্সপ্রেস আমি আপনার সামনে করছি। বাট আমার মনে হয় But- আপনার এই ভিডিওটা তাদের জন্য ভয়ের কারণ, কারণ তারা তো জানে কারা কারা এসব কাজ অপরাধ করেছে, So তাদের জন্য ভয়ের কারণ। ভাই আপনারা সবাই সতর্ক হয়ে যান। অনেক মেয়েরা আছে যেগুলো খুব ওয়েল মানে হ্যাঁ রিসিভ করে। একদমই নর্মাল এটা। আমি বিদেশে গেছি ঘুরতে বা আমি এর সাথে টাইম কাটাইছি, আমি এই অমুকের বিপরীতে আমি নায়িকা হয়েছি বা এই ক্যারেক্টার করছি, তারা খুব প্রাউডলিও বলতো কিছু মানুষ। ওকে, এটাও এরকম মানুষ আছে শুনছি, ভালো তো আছে, দেখি না, চেষ্টা করি না, খারাপ যে লাগতেছে তা না, আলতু ফালতু ক্যারেক্টার করতেছে তাও ভালো লাগতেছে। কিছু ভালো মানুষের সান্নিধ্য আমি পাচ্ছি, সবাই যে খারাপ তা না কিন্তু। এখানে আমার বড় বড় সিনিয়র যারা ছিল খুব আদর করছে আমাকে, খুব ভালোবাসতেছে। আবার যেমন অনেকে বলতেছে যে তুমি কি লেখাপড়া জানো? আমি বলি, হ্যাঁ জানি। তুমি কেন এখানে আসছো? এখানে তোমার ভয়েস ভালো, সার্চ করো, জব সার্চ করে জবে ঢুকো, তোমার ভয়েস নিয়ে তুমি কিছুই করতে পারবে না, এরকম ফালতু ক্যারেক্টারই করবা, এক সিনের ক্যারেক্টার বা 2 সিনের ক্যারেক্টার, তো কিছু তো হতে পারবে না। তুমি বরং লেখাপড়া করে নিজে ভালো কিছু হও। পরে করতে করতে আজকে আমি 17 বছর আপনার সামনে বসে আছি, 17 বছর, এই মার্চ মাসে 18 বছরে পা দেবো মিডিয়ার জীবনের। কালকের কথা জানি না, এটাই আপনার রুটি রুজি। এটা ছাড়া আর কোনো রুটি রুজি নাই। তো তারপরে যে আমাকে বলেছিল যে এই কথাটা, সে আমাকে জয়বতী কন্যার মন দেখে সে আমাকে ফোন দিয়ে একদিন বলছিল, রিমু আমাকে মাফ করে দিস, এত ভালো তুই করছিস, আমি ঢাকা থিয়েটারে অভিনয় করি, এখনো পর্যন্ত টিভিতে এই নাটকটা কখনো আসে নাই, তিশার চেয়ে তুই খারাপ করিস না, বরং অনেকাংশে তুই তিশাকে ছাপাই গেছিস। মঞ্চনাটক না, জয়বতী কন্যা। জয়বতী কন্যা মানে প্রথম, এটা কোনো টেলিভিশন চ্যানেলের প্রথম নাটক হিসেবে গিয়েছে, এতদিন এর আগে পর্যন্ত মঞ্চেই হতো। ওকে, তা আমার সাথে হয়েছে, আমি জন্য বললাম যে এরকম অনেক অপশন আপনার জীবনে আসবে, অনেক রকমের অপশন। যখন দেখবে যে আপনি পিছনে আপনার কেউ নাই, তখন তো আরও যে মেয়েকে যা ইচ্ছা তাই করা যায়, কিছু বলা যায়, প্রোটেক্ট করার কেউ নাই। আর আমি তো হাবার মতো করে কাঁদতাম, আমার ভয়েস নিয়ে কাঁদতাম। তো একদিন আমি খুব কাঁদছি একটা ডায়লগে, আমি খুব মানে আমি মনোযোগই দিতে পারছি না। তখন আমাদের পাভেল ভাই আবুল কালাম আজাদ, সে বলতে চাই মেয়ে তোমাকে কয়দিন ধরে আমি দেখছি তুমি কাঁদো কেন, কিসের জন্য? তো আমি বললাম কি ভাইয়া সবাই আমাকে যে ভয়েস নিয়ে এরকম বলে, তো আমি যে জব করবো, জবের তো এখন মামা চাচা ছাড়া জব হয় না। আর আমার জবের কিছু প্রিভিয়াস এত বাজে এক্সপিরিয়েন্স আছে যে আমার না জবও না ভয় লাগে। আর কেউ যদি তোমাকে বলে যে হচ্ছে তুমি গলার ভয়েসের নিয়ে, তুমি বলবে যে আপনার এমন কি আছে 10 জনের মধ্যে আপনাকে আলাদা করতে পারবে, তুমি এটাকে তোমার মানে মানে এটাকে তুমি ব্যর্থতা বা এটাকে তুমি ছোটো না ভেবে এটাকে তুমি আগায় যাও, দেখো না কি হয়, ফাইট তো করতেছো দেখো। হ্যাঁ ক্যারেক্টার আর্টিস্টের সমস্যা কি, আমি কি নায়ক হয়েছি? আমাকে তো আবুল কালাম আজাদ প্রাচ্য নাটের গুরু বলে আমাকে এইটুকু। আর হচ্ছে আমি যে ক্যারেক্টারগুলো করি সেগুলো তো আমার ক্যারেক্টার আর্টিস্টই করি, আমি তো ক্যারেক্টার আর্টিস্ট, আমি তো নায়ক করি না, যেটা কিনা অপূর্ব বা জাহিদ ভাইরা করে, সাব্বির ভাইরা করে, বা চঞ্চল ভাইরা করেন, মোশারফ ভাইরা করেন, আমি তো সেগুলো করি না। তো সো ক্যারেক্টার ত্রপা মজুমদার ক্যারেক্টার আর্টিস্ট, সে তো নায়িকা না। অনেক ভালো ভালো উদাহরণ কিন্তু আছে। এর মধ্যে হচ্ছে যেটা বললাম যে আমার ওই যে মডেলিংয়ের অনেক জায়গা থেকে ছবি টবি হলো, তো হচ্ছে একটা লোক আমাকে ফোন দিল যে আপনার ছবি আমার কাছে আসছে। তার অফিসে গেলাম, বললো যে আমি তো এখানে ফুড কোম্পানি, অনেক রকমের প্রোডাক্ট, আপনাকে মডেল বানাবো বা আপনাদের আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাবো, এসে এরকম বলে রাত্রিবেলা করে ফোন দিত আমাকে, কবিতা আবৃত্তি করতো এরকম। তা বললাম কি ভাই আপনি এত রাত্রিবেলা আমাকে ফোন দেন, আপনার ফ্যামিলি নেই? বলে কিনা আমি একা, আমি বিয়ে করি নাই, এরকম আমাকে খুব ইমোশনাল ব্ল্যাকমেল করলো। সে বললো যে আমার বিদেশ খুব যাওয়ার ইচ্ছা সে লোকটার, আমি বাংলাদেশে বেশি দিন থাকবো না, আমি চলে যাবো বিদেশে। নাটকের মধ্যে যেমন আমার মধ্যে একটা হতাশা আসলো যে ভয়েস নিয়ে তো আসলে এত মানুষ প্রবলেম, আবার অনেক নাটক থেকে নায়িকারা বাদ দিয়ে দিছে। কক্সবাজারে শুটিং করতে গেছি, মারামারি হয়েছে আমার চেহারা ক্যামেরা ফেস সুন্দর দেখে, তার থেকে আমার বেশি ক্যামেরা ফেস সুন্দর কোনো ডিওপি বলছে। সিনেমাতে আমি তো বাদই পড়ে গেলাম, ভয়েস ভালো না, লম্বা না। তো হচ্ছে সে লোকটার সাথে আমার মনে হলো কি যে তার সাথে আমি মিট আপ করলাম, সেরকম তার নিজের জীবনের একা কথা বলতো। তাই আমি ভাবলাম কি যে উনি যেহেতু বিদেশ যেতে চায়, তাহলে আমি যদি ওনার সাথে ইয়ে করি, তো অনেকের কাছে শুনছি যে কন্ট্যাক্ট ম্যারেজ করা যায় বা এই। তো এই লোকটা যেহেতু বললো যে হচ্ছে তারও বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, বাংলাদেশে তার ভালো লাগতেছে না সেই, এর মধ্যে তার সাথে আমার একটা ভালো রিলেশন হলো, সে আমার বাসায় আসে, আমি তার বাসায় যে বিশ্বাস করেন, কিন্তু এটার মধ্যে তার আমার প্রতি কোনো আকর্ষণ আমি দেখিনি। তাহলে কন্ট্যাক্ট ম্যারেজ আমি অন্য মানুষের সাথে করবো কেন? এই লোকের তো দেখলাম যে কোনো আকর্ষণ নাই বা এরকম কোনো কিছু নেই। সেও চায় যে দুজনে যদি আমরা বিয়ের সাথে করি তাহলে হচ্ছে বিদেশে গেলে ওয়েল, যেহেতু এখন আগেকার যুগের টেলিফোনের বিয়ে অ্যাকসেপ্টেবল না, এখন দেখাতে হয় যে তোমার বিয়ে করছো, অনুষ্ঠান করছো, ছবি থাকতে হয়, প্রমাণ থাকতে হয়, কাবিন দেখাতে হয়।
তার সাথে আমি একটা ইয়ে করছি, একটা ছোটোখাটো গেট টুগেদারের মতো অনুষ্ঠান করছি, মানে যারা মানুষ যেন জানে যে না সত্যি সত্যি বিয়ে হয়েছে আমার, অথচ ওনার সাথে কিন্তু আমার কোনো কিছু হয় নাই। বিদেশে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা আমি তাকে ক্যাশ দিছি, টাকা দিয়েছি, তার 2-1 দিন পরে সে আমার বাসায় আসছে। আমি সকালে শুটিংয়ে চলে যাব, তো হচ্ছে আমি বললাম কি তার চাবিটা বাড়িওয়ালা আন্টির কাছে দিয়ে যান। এদিকে সে জানে যে আমার 18 ভরি গয়না আছে, তো আমার আম্মুর, আমার না, যেটা কিনা আমার মামা আমাকে দিছিল। এইটুকু আক্তার মামা আমার জন্য রাখতে পারছিলেন। আমি শুটিংয়ে পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আন্টির ফোন দিছে। আমি বলছি কী ব্যাপার, চাবি দিয়ে গেছে তো আমি জানি। ফোন প্রথমে 2-1 বার ধরি নেই, 3বার এবার ধরছি যে আন্টি কেন ফোন দিচ্ছে। আমাকে হ্যাঁ আন্টি, হ্যাঁ উনি তো চলে গেছে না, চাবি দিয়ে গেছে। বলে কি না, তোমার বাসা পুরো খালি, দরজা খোলা, কেন সে কোথায়। কিছু ডলার ছিল, আমার বাসা ছিল, বাসা ভাড়ার টাকা ছিল, 1 লক্ষ টাকা আরও এক্সট্রা আমার ছিল সেইটা, এবং 18 ভরি গয়না নিয়ে সে চলে গেছে। নাই, তার 2টা ফোন নাম্বার ছিল, নাই, বন্ধ। প্রতি সকালে তার ভাই বোনদের বাসায় গেছি, কোনো প্রমাণ আছে ও নিছে, কোনো প্রমাণ আছে? আমি বলছি না, কোনো প্রমাণ নাই। উনি কোথায় তারপরে ওনার সাথে জানি না, কোনো যোগাযোগ নেই। এখন কোথায় আছে জানি না। আমি শুনছি যে কেউ বলে যে সে মৃত্যুবরণ করছে, কেউ বলে সে ক্যান্সার, সে পাগলের মতো ঘুরতেছে, অনেক অনেক কিছু বলে। আমি আসলে জানি না এক্সাক্ট তার কী হয়েছে। আপনার কাগজে কলমে তার সাথে বিয়ে শাদী করছিলেন? ওই যে কাগজে ওটা যদিও ফেক ছিল, ওকে, ফেক ছিল। ফেক ছিল যে আমার অ্যাম্বাসিডার দেখানোর জন্য। ওকে, কিন্তু সেটা হলো না। সেটাও হলো না, সেই টাকা পয়সাও গেল, ওই নামে কাগজে কলমে হোক আর যাই হোক, আমার গায়ে কিন্তু সিল পড়ে গেছে, সিল কিন্তু পড়ে গেছে। যেহেতু কিছু মানুষ জানছে যে আমি এরকম, জানাই তো হয়েছে, ফেসবুকে আমি ছবি দিছিলাম। কারণ হচ্ছে অ্যাম্বাসিডার যদি ধরে যে আপনি যে বিয়ে করছেন প্রমাণ কোথায়, কি ভিডিও কিছু রেকর্ড রাখা দরকার আছে, তো মানুষ কিন্তু জানে। এখন আমি একদমই কিবরিয়া ভাই, তখন আমার মনে হয়েছে যে আমার পায়ের নিচে না কোনো মাটি নাই। ডিপ্রেশনে চলে গেছি। ডাক্তার মোহিত কামালকে দেখানোর পরে মোহিত কামাল সব শুনে উনিরা কেঁদে দিচ্ছে যে একটা মানুষের জীবন এত কিছু হয়। এখন কি আপনি পুরোপুরি ব্যাচেলর? একদমই একা একাই থাকেন আপনি? একদম একা একা সব কিছু আমি নিজেরটা সব নিজে করি। আমি নামাজ পড়ি, আমি ক্লদিং পেজ খুলেছি, আমার 3 ফ্রেন্ড মিলে ওটার বিজনেসে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। অসুস্থ হলে কি হয়? নিজেরটা নিজে সব করতে হয়। হসপিটালে গিয়েছি, আইসিইউতে ছিলাম আমি, হসপিটালের বিল দিতে হবে, আমার ফোন করে করে আমাকে বলতে হয়েছে যে আমার প্রমাণ যে আমি টাকাটা পাই দেন ভাই, আমি মরে গেলে তো টাকাটা কেউ চাওয়ার কেউ আসবে না, আমি অন্তত বিলটা যাতে পে করতে পারি। আপনি গল্পটা মানে কেন বললেন আজকে? আমি জানি না, অনেকে আমাকে দেখলে পাগল হয়ে যায়, আল্লাহ আপনি এখানে আসছেন, এরকম করে। আমার খালি মনে হয় কি আমি কি আসলেও কি এরকম কেউ যে মানে আমাকে দেখলে তারা ছবি তোলার জন্য, বা আমাকে গলা শুনলেই চেনে, যদি মাস্ক পরা থাকি চোখ দেখলেও চিনে। আমার মাঝে মাঝে মনে হয় যে অনেকে বলে আল্লাহ আপনাকে, আমাদের কি ভালো লাগে, আপনার ভয়েস কি ভালো লাগে। আমাকে আল্লাহ, এই কথাগুলো যদি সে ডিরেক্টরগুলো শুনতো, যারা আমাকে আমার ভয়েস নিয়ে কথা বলতো, তাহলে আমার মনে হয় যে এত কষ্ট আমি পেতাম না, আমার মিডিয়াতেও এত স্ট্রাগল করতে হতো না। আর ভাগ্য সবচেয়ে বড় একটা বিষয়, পরিশ্রমও করতে হবে। পরিশ্রম, অনেকে গাধার মতো পরিশ্রম তো করে যাচ্ছে, আমি তো সে কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। অনেকে বলবে যে তোমার তো একটা ঘর আছে, অনেকের তো নাই। কিন্তু এই ঘরটার বাসা ভাড়া দেওয়ার জন্য আজকে আমি নিচতলা একটা বাসায় থাকি, ভালো একটা বাসা নিয়ে যে থাকবো, ছাদের খোলামেলা বাসা, সেটুকু নেওয়ার আমার অ্যাবিলিটি হয় নাই ইব্রিয়া ভাই। আমি এখনও সিএনজিতে যাতায়াত করি, রিক্সাতে উঠি, আমি নর্মাল হেঁটে হেঁটে বাজারে যাই, হয় নাই। আপনি সুইসাইড, আমার এমন কিছু ফ্রেজ আসছিল ভাইয়া, অন্য জায়গায় আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সুইসাইড করতো। আল্লাহ আমাকে বাঁচাইছে, বিকজ হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন, অনেক বিপদ থেকে বাঁচায় আনছেন, অনেক কুমিরের মুখ থেকে আমি বেঁচে আসছি। তো নির্লোভ হইতে হবে, মানে কারোর কাছে এক্সপেক্ট করতে হবে না যে আমি এখানে গেলে আমাকে এত টাকা কেউ দিবে, এখানে গেলে আমি ঘুরতে যাবো আমাকে আইফোন কিনে দেবে, বেড়াতে গেলে শপিং করে দেবে। নষ্ট অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সুযোগ আসছে, সুইসাইড করার সুযোগ আসছে। আমি ওগুলো না করে আমি এখনও বেঁচে আছি, এবং আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে একটা সুস্থ মৃত্যু দেবেন। আমার দেখার কেউ নাই, এটুকু আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমার এখন কিছু চাওয়া নাই। আর এপিসোড যদি প্রচারিত হয়, আমাকে যদি কেউ মেরে ফেলে, অবাক হওয়ার কিছু নাই। আর আমি যদি মরেও যাই, কেউ যদি আমাকে মেরেও ফেলে, আমার পিছুটা আর নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানেই শেষ হোক আজকের গল্পটা। এই গল্প থেকে আপনি কি শিখবেন কি শিখবেন না, কতটুকু নিলেন বা নিলেন না, আমার শুধু একটা জায়গায় মাথা ঘুরে, মানে একটা জায়গাতেই মাথা দাঁড়িয়ে আছে বা আমার চিন্তা দাঁড়িয়ে আছে, সেটা হলো একটা প্যারেন্টলেস সোসাইটিতে একটা মেয়ে যখন বড় হয়, মানে ফ্যামিলিতে গাইড করার মতো কেউ নাই, ব্যাকএন্ডে কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই,
সেরকম একটা মেয়ে বড় হয়ে শিক্ষিত হয়েও প্রতি পদে পদে খুব কমন একটা বাধার মুখোমুখি হয় আমাদের সোসাইটিতে, যেই বাধাটার কাইন্ড অফ আজকে একজন রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন রিমু রোজা খন্দকার। শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম।